আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসির জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম এক্সামের সলভ নিয়ে কথা বলবো। আসো সৃজনশীল প্রশ্ন থেকে শুরু করি। 1 নম্বর প্রশ্নটা দেখো। আচ্ছা, প্রশ্নে এখানে দেখো কিছু নাইট্রোজেন বেজের দেওয়া আছে আর কি। এটা দিয়ে মূলত একটা ডিএনএর গঠনটাকে দেখানো হয়েছে। যেহেতু ডিএনএ একটা দ্বিসূত্রক, এই ডিএনএ থেকে তোমার হচ্ছে এখানে আরএনএ তৈরি হয়েছে। যেহেতু এখানে ইউরাসিল আছে, তার মানে কি এটা একটা আরএনএ বোঝানো হচ্ছে। এবং এরপরে আরএনএ থেকে এখানে অ্যামিনো অ্যাসিড দেওয়া আছে, তার মানে এটা কি, এটা হচ্ছে প্রোটিন। তার মানে তোমার হচ্ছে ডিএনএ থেকে আরএনএ তৈরি হলো, এটা কি, এটা হচ্ছে ট্রান্সক্রিপশন। আরএনএ থেকে তোমার প্রোটিন তৈরি হলো, এটা কি, এটা হচ্ছে ট্রান্সলেশন। ওকে, তাহলে প্রক্রিয়াটিকে আমরা বলতে পারি ট্রান্সক্রিপশন এবং এনটাকে হচ্ছে ট্রান্সলেশন বলা যায়। আচ্ছা, এখন আসো ক নম্বর প্রশ্নে কি দেওয়া আছে। উদ্দীপক তো বুঝলাম। পিউরিন কি? পিউরিন একটা নাইট্রোজেন ঘটিত ক্ষারক। পিউরিন হচ্ছে 2 রিং বিশিষ্ট নাইট্রোজেন ঘটিত ক্ষারক। পিউরিন সাধারণত দুইটা থাকে, একটা হচ্ছে অ্যাডেনিন এবং আরেকটা হচ্ছে গুয়ানিন। এখানে অ্যাডেনিনের এখানে এ হবে, এখানে ভুল করে টি লিখছে, এ হবে। খ নম্বর প্রশ্নটা দেখো কি বলা হয়েছে। ডিএনএ প্রুফ রিডিং বলতে কি বুঝো? আচ্ছা, আমরা ট্রান্সক্রিপশন যখন পড়ছি তখন এই ওয়ার্ডটা পাইছি, ডিএনএ প্রুফ রিডিং। তো ডিএনএ দুঃখিত, ডিএনএ রেপ্লিকেশনের সময় দেখেছি। ডিএনএ রেপ্লিকেশনের সময় কি হয়, রেপ্লিকেশনের সময় তোমার ডিএনএর একটা স্ট্যান্ডকে ধরে তার পরিপূরক একটা নিউক্লিওটাইডের স্ট্যান্ডগুলো পরস্পর লেগে একটা স্ট্যান্ড তৈরি করে। তো এ সময় এ এর সাথে সাধারণত টি এর যুক্ত হওয়ার কথা, জি এর সাথে সি এর যুক্ত হওয়ার কথা। কিন্তু কখনো যদি ভুল করে এ এর সাথে সি হয়ে যায়, তাহলে এটা কি, এটাকে বলা হচ্ছে মিসম্যাচ। তো ডিএনএ কি করে, ডিএনএতে বিভিন্ন ধরনের এনজাইম থাকে, যেমন দেখো ডিএনএ পলিমারেজ এনজাইম, ডিএনএ পলিমারেজ 1-2, এরা কি এবং কিছু প্রোটিন, এরা কি করে, এই মিসম্যাচটাকে ঠিক করে দেয়। অর্থাৎ এ এর সাথে টি হওয়ার জায়গায় যদি এ এর সাথে সি হয়, সেই সিটাকে সরিয়ে এখানে টি দিয়ে দিবে। তো এই কাজটা করাকে বলা হচ্ছে ডিএনএর তোমার হচ্ছে প্রুফ রিডিং। আচ্ছা, গ নম্বর প্রশ্ন দেখো। উদ্দীপকের এম প্রক্রিয়াটি সংক্ষেপে বর্ণনা করো। এম প্রক্রিয়াটা কি বলছি আমরা? ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন কাকে বলে? নিউক্লিয়াসে ডিএনএ থেকে আরএনএ বা এমআরএনএ তৈরির যে প্রক্রিয়া, তাকে বলা হয় ট্রান্সক্রিপশন। এখন এটার ব্যাখ্যা দিতে হবে। তো এটার বিভিন্ন ধরনের ধাপ আছে, যেমন প্রথমে দেখো ট্রান্সক্রিপশনের সূচনা। ট্রান্সক্রিপশনের সূচনাতে কী হবে, ডিএনএ অণুর প্রোমোটর নামক জায়গাতে তোমার হচ্ছে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর এবং আরএনএ পলিমারেজ নামক একটা এনজাইম, তারা যুক্ত হবে। যুক্ত হয়ে ডিএনএর যে ডাবল স্ট্যান্ডটা ছিল, সেই স্ট্যান্ডের মধ্যে ফাঁকা জায়গা তৈরি করবে হাইড্রোজেন বন্ধনগুলো ভাঙার মাধ্যমে। এই যে দেখো, প্রোমোটার সংযুক্ত হওয়ার পর প্রথমে আরএনএ পলিমারেজ কী করবে, ডিএনএ অণুর বিশেষ পাকগুলো খুলে দিবে এবং হাইড্রোজেন বন্ধন ভেঙে দিয়ে দুইটা সূত্রকে আলাদা করে দিবে। তাহলে দুইটা স্ট্যান্ড তৈরি হয়ে গেল। এই স্ট্যান্ডকে দেখে দেখে তো পরবর্তীতে এমআরএনএটা তৈরি হবে। এরপরে এমআরএনএ স্ট্যান্ডটা বর্ধিতকরণ হবে। এখানে আরএনএ পলিমারেজ 2 এনজাইমটা কাজ করবে। সে কী করবে, এটিপি, জিটিপি, ইউটিপি, সিটিপি, এগুলো থেকে তোমার হচ্ছে টেমপ্লেটের ভিত্তিতে নিউক্লিওটাইডগুলোকে পরস্পরের সাথে যুক্ত করতে করতে তোমার হচ্ছে একটা এমআরএনএ তৈরি করবে। যে এমআরএনএতে 5' to 3' এই অভিমুখে এমআরএনএটা তৈরি হবে। এটাকে বলা হচ্ছে এমআরএনএ স্ট্যান্ড বর্ধিতকরণ। আচ্ছা, এরপরে 3 নম্বর ধাপে কী হবে, সমাপ্তিকরণ। তো আরএনএ সূত্রক বর্ধিত হতে হতে আরএনএ পলিমারেজ যদি একদম শেষ পর্যায়ে পৌঁছায়, সেখানে যে ট্রান্সক্রিপশনের সমাপ্তি ঘটবে, কারণ ওখানে কিছু কোডন আছে যেগুলো দ্বারা ইন্ডিকেট করবে যে ট্রান্সক্রিপশন এখানে শেষ হতে হবে। আচ্ছা, এখন যে এমআরএনএটা তৈরি হলো, এটাকে বলা হচ্ছে প্রি এমআরএনএ। এই প্রি এমআরএনএটা তোমার হচ্ছে ম্যাচিউর বা চূড়ান্ত প্রি এমআরএনএ না, এখানে কিছু মডিফাই করতে হয়। কি কি মডিফাই করা হয়? সাধারণত ক্যাপিং, টেলিং, স্লাইসিং, এই জিনিসগুলো করার মাধ্যমে চূড়ান্ত এমআরএনএতে পরিণত করা হয়। এখন এগুলো কেন করা হয়? ক্যাপিং মানে হচ্ছে এমআরএনএর সামনে কিছু অ্যাডিনিন বেসগুলো অ্যাড করে দিবে, এটাকে হচ্ছে ক্যাপিং বলা হচ্ছে। তারপরে টেইলিং মানে হচ্ছে যেই প্রি এমআরএনএটা তৈরি হলো, তার শেষ প্রান্তে গুয়ানোসিন অ্যাড করে দেওয়া হবে, যাকে বলা হচ্ছে টেইলিং। এখন এই ক্যাপিং, টেইলিং এগুলো কেন প্রয়োজন? কারণ এই যে প্রি এমআরএনএটা তৈরি হলো, এটা নিউক্লিয়াস থেকে তোমার সাইটোপ্লাজমে যাবে। যখন সাইটোপ্লাজমে যাবে, সেখানে বিভিন্ন ধরনের প্রোটিন
বিভিন্ন ধরনের এনজাইম আছে যেগুলো এই এমআরএনএটাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করতে থাকে। তো সেগুলো থেকে বাঁচানোর জন্য এই ক্যাপিং টেইলিং হয়। এরপরে দেখো স্লাইসিং, এটা কি? যখন প্রি-এমআরএনএটা তৈরি হয় সেখানে এক্সন, এন্ট্রন্স সবগুলোই থাকে। মূলত আমাদের কি লাগবে? আমাদের হচ্ছে এক্সনসগুলো লাগবে। তো এই প্রি-এমআরএনএ থেকে এই তোমার হচ্ছে এক্সন যেগুলো আছে সেগুলো কালেক্ট করে এবং ইন্ট্রনগুলোকে বাদ দিয়ে তোমার হচ্ছে নতুন যে এমআরএনএ তৈরি করা হয় সেটাই হচ্ছে আলটিমেটলি চূড়ান্ত এমআরএনএ হয়। এভাবে তোমার একটা ট্রান্সক্রিপশন তোমার হচ্ছে সম্পন্ন হয়। এখন ঘ নম্বরে দেখো কি বলা আছে, উদ্দীপকে এম এবং এন প্রক্রিয়ার মধ্যে তুলনামূলক আলোচনা করো। এমটা কি পড়ছে? ট্রান্সক্রিপশন, এনটা হচ্ছে ট্রান্সলেশন। এখন এটার তুলনামূলক আলোচনা আমরা দেখব। আচ্ছা, প্রথমে আমরা বলবো যে ট্রান্সক্রিপশন কি, ট্রান্সলেশন কি। ডিএনএ কোড অনুসারে যদি আমরা একটা আরএনএ তৈরি করি সেটাকে আমরা বলবো হচ্ছে ট্রান্সক্রিপশন। আর এমআরএনএ এর বেস সিকোয়েন্স বা কোডন অনুসারে দেখে দেখে আমরা যেই প্রোটিনটা তৈরি করি সেটা হচ্ছে তোমার বলা হয় ট্রান্সলেশন। আচ্ছা, এটা একটা পার্থক্য। সেকেন্ড পার্থক্য দিব, এটা কোথায় হয়? ট্রান্সক্রিপশন সাধারণত কোথায় হবে? ট্রান্সক্রিপশন সাধারণত নিউক্লিয়াসে হবে। প্রকৃতকোষী যেই জীবগুলো আছে তাদের ক্ষেত্রে নিউক্লিয়াসে ঘটবে এবং আদিকোষীদের ক্ষেত্রে সাইটোপ্লাজমে ঘটবে। আর ট্রান্সলেশনটা কোথায় ঘটবে? ট্রান্সলেশন মূলত সাইটোপ্লাজমের যে রাইবোজোম আছে সেখানে ঘটবে। তাহলে এটা একটা পার্থক্য। আচ্ছা, 3 নম্বর কি? ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে এটিপি, জিটিপি, সিটিপি, ইউটিপি এই উপকরণগুলো ব্যবহার করা হয়। আর ট্রান্সলেশনের ক্ষেত্রে আমরা প্রোটিন তৈরি করব। তার মানে কি লাগবে? প্রোটিন তৈরির একক মূলত অ্যামিনো অ্যাসিড লাগবে। 20 প্রকারের অ্যামিনো অ্যাসিড ব্যবহার করা হয় এই ট্রান্সলেশনের ক্ষেত্রে। এটা একটা পার্থক্য। এখন ট্রান্সক্রিপশনের জন্য কি তোমার কোনো হচ্ছে রাইবোজোম প্রয়োজন ছিল? ছিল না, তো নিউক্লিয়াস তো কোনো রাইবোজোম নেই। তো ট্রান্সক্রিপশনের জন্য রাইবোজোম লাগবে না, কিন্তু ট্রান্সলেশনের জন্য সাইটোপ্লাজমে অবশ্যই রাইবোজোম থাকা প্রয়োজন। কারণ রাইবোজোম না থাকলে তো প্রোটিন তৈরি হবে না। আর এই জন্যই রাইবোজোমকে বলা হয় সর্বজনীন অঙ্গাণু। 5 নম্বর পয়েন্ট দেখো, ট্রান্সক্রিপশনের জন্য প্রধানত আরএনএ পলিমারেজ এনজাইম প্রয়োজন হয়, কিন্তু ট্রান্সলেশনের জন্য আরএনএ পলিমারেজ লাগে না, অন্যান্য বিভিন্ন ধরনের এনজাইম, বিভিন্ন প্রোটিন ফ্যাক্টর এই জিনিসগুলোর কাজে লাগে। তো এগুলোই হচ্ছে এই দুইটার মধ্যে তুলনামূলক আলোচনা। আশা করি প্রথম প্রশ্নটা সবাই ক্লিয়ার হয়েছে। এখন আসো দ্বিতীয় প্রশ্নে। আচ্ছা, একটি কোষ বিভাজনের কয়েকটি ধারাবাহিক পর্যায় হচ্ছে এ, বি, সি, ডি, ই। এর ফলে যে কোষের সৃষ্টি হয় তা মাতৃগুণ সম্পন্ন হয়। আচ্ছা, মাতৃগুণ সম্পন্ন কোষ সৃষ্টিতে কোন ধরনের কোষ বিভাজন প্রয়োজন? মাইটোসিস কোষ বিভাজন প্রয়োজন। সুতরাং এটা কি? এটা হচ্ছে মাইটোসিস। ওকে, এখন আসো ক নম্বরে কি বলছে? বাইভ্যালেন্ট কি? বাইভ্যালেন্ট হচ্ছে প্রতিটি জোড় বাঁধা ক্রোমোজোমের জোড়াই হচ্ছে বাইভ্যালেন্ট। ঠিক আছে? আচ্ছা, এটা মূলত কোথায় দেখা যায়? মিওসিসের প্রোফেজ ধাপের দেখা যায় আর কি। এরপর আসো 2 নম্বর কি বলছে? মায়োসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন? আচ্ছা, আমরা জানি যে কোষ বিভাজনে নিউক্লিয়াসটি 2 বার এবং ক্রোমোজোম 1 বার বিভাজনের মাধ্যমে 4টি অপত্য কোষ সৃষ্টি হয় তাকে বলা হয় মায়োসিস। মায়োসিসের ক্ষেত্রে সাধারণত মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যার থেকে অর্ধেক হয়ে যায়। সুতরাং এখানে যেহেতু ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়, অর্থাৎ যেখানে ডিপ্লয়েড ছিল সেখান থেকে হ্যাপ্লয়েড কোষ উৎপন্ন হবে, এজন্য এটাকে বলা হয় হচ্ছে হ্রাসমূলক বিভাজন। আশা করি তোমরা সবাই এটা পারো। আচ্ছা, গ নম্বর কি বলছে? উদ্দীপকে সি এবং ডি পর্যায়ের বৈশিষ্ট্য চিত্র সহ লেখো। আচ্ছা, এখানে 5টা ধাপ দেওয়া আছে যেটা মাইটোসিসের 5টা ধাপকে ইন্ডিকেট করতেছে। এ দ্বারা বোঝাবে হচ্ছে প্রোফেজ, বি দ্বারা হচ্ছে প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, আর এটা হচ্ছে টেলোফেজ। তাহলে সি দ্বারা বোঝাচ্ছে মেটাফেজ। তাহলে এখানে মেটাফেজ এবং অ্যানাফেজ এই দুটার চিত্রসহ বর্ণনা চেয়েছে। তাহলে মেটাফেজে কি হয়? মেটাফেজে তোমার হচ্ছে সুপার কয়েলিং হয় এবং কনডেনসেশন হয়। আচ্ছা, তার আগে কি হয়? প্রোমেটাফেজে যেই ক্রোমোজোমগুলো তোমার ট্র্যাকশন ফাইবারের সাথে লেগে যাচ্ছিল সেগুলো ক্রোমোজোমের নৃত্যের মাধ্যমে বিষুবীয় অঞ্চলে তোমার আসতেছিল। তো এই মেটাফেজের প্রথমে কি হবে? স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমগুলো অবস্থান করবে। সেকেন্ড কথা যেটা বললাম যে সুপার কয়েলিং এবং কনডেনসেশন হবে, যার ফলে
এই দশায় ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো এবং মোটা দেখাবে। আচ্ছা, এই ধাপে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াস এগুলো সম্পূর্ণরূপে বিলুপ্তি ঘটে এবং এই পর্যায়ের শেষের দিকে সেন্ট্রোমিয়ারগুলো তোমার হচ্ছে দুইটা ভাগে বিভক্ত হওয়ার সূচনা শুরু হয়। ঠিক আছে। আচ্ছা, এরপরে অ্যানাফেজ। আচ্ছা, এখানে দেখো ফিগারটা দেওয়া আছে, দেখো সবগুলো বিষুবীয় অঞ্চলে আছে ইয়েগুলো, ক্রোমোজোমগুলো। এরপর আসো অ্যানাফেজ। অ্যানাফেজ ধাপে কী হবে, ওই যে সেন্ট্রোমিয়ারগুলো বিভক্ত হচ্ছিল সেটা সম্পূর্ণরূপে বিভক্ত হয়ে যাবে এবং ট্র্যাকশন ফাইবারগুলোর আকর্ষণের কারণে এই যে দুইটা অপত্য ক্রোমোজোমগুলো তৈরি হলো, সেই অপত্য ক্রোমোজোমগুলো মেরুমুখী যাত্রা শুরু করবে। তাহলে দেখো সেন্ট্রোমিয়ার সম্পূর্ণ বিভক্ত হবে। সেন্ট্রোমিয়ারের ভিন্নতার কারণে এখানে তোমার হচ্ছে যেই অপত্য ক্রোমোজোমগুলো তৈরি হবে সেগুলো বিভিন্ন আকৃতির হবে, যেমন ভি, এল, জে, আই এরকম। ভি হলে সেটাকে আমরা বলি মেটাসেন্ট্রিক, এল হলে সাবমেটাসেন্ট্রিক, জে হলে তোমার হচ্ছে অ্যাক্টোসেন্ট্রিক, আর আই হলে সেটাকে আমরা বলি টেলোসেন্ট্রিক। আচ্ছা, এই যে তোমার হচ্ছে অপত্য ক্রোমোজোমগুলো বিপরীত দিকে যাত্রা শুরু করবে। আচ্ছা, আকর্ষণ তন্তু সংকোচনের ফলে সংলগ্ন ক্রোমাটিড মেরুতে চলতে থাকে। এ চলনে সেন্ট্রোমিয়ারটা থাকবে অগ্রগামী। এই যে এখানে দেখো সেন্ট্রোমিয়ার দেখো মেরুর দিকে, আর এই বাহুগুলো তোমার হচ্ছে অনুগামী বা পেছনের দিকে থাকে। এখানেও দেখো এই মেরুর দিকে এই সেন্ট্রোমিয়ারটা সামনের দিকে অগ্রসর আর বাহুগুলো অনুগামী হচ্ছে। আচ্ছা, সমান সংখ্যক ক্রোমোজোম মেরুতে পৌঁছালে অ্যানাফেজ দশা সমাপ্তি ঘটে। আচ্ছা, পরীক্ষায় এই ফিগারগুলো খুব সুন্দর করে আঁকানোর চেষ্টা করবা। অনেক কোশ্চেনই আসে যে শুধু ফিগার দিয়ে, এখানে তো ব্যাখ্যা চেয়েছে, অনেক প্রশ্নে ডিরেক্টলি ফিগার চাই যে এই এই দশার ফিগারগুলো লেখো এরকম। আচ্ছা, ঘ নম্বরে আমাদের কি বলছিল, ঘ নম্বরে দেখো উদ্দীপকে উল্লেখিত প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন না হলে কি সমস্যার সৃষ্টি হয়। অর্থাৎ মাইটোসিস যদি ঠিকভাবে সম্পন্ন না হয় তাহলে আমরা কি কি সমস্যার সম্মুখীন হব। এখানে দুইটা জিনিস হতে পারে, এক, মাইটোসিসটা অনিয়ন্ত্রিতভাবে হচ্ছে অর্থাৎ বেশি বেশি হচ্ছে, আরেকটা কী হতে পারে, আরেকটা হচ্ছে মাইটোসিস ঠিকমতো হচ্ছে না। এই দুইটা কাজ হতে পারে। তো মাইটোসিস যদি অনিয়ন্ত্রিতভাবে হয় বা সেটা যদি নিয়ন্ত্রণ না থাকে তাহলে টিউমার এবং ক্যান্সার রোগের সৃষ্টি হতে পারে। মূলত মাইটোসিসটা বিভিন্ন ধরনের বাহ্যিক এবং অভ্যন্তরীণ ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত হয়। এখানে সাইক্লিন যৌগ এবং সাইক্লিন সিডিকে যৌগটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই যে মাইটোসিসটা একদম প্রপারলি ব্যালেন্সড হচ্ছে এটার কারণে P53 নামক একটা প্রোটিন আছে, সেই প্রোটিনটা দায়ী। এই P53 আমাদের কোষ বিভাজনকে তোমার হচ্ছে কোষ বিভাজনকে বিরত রাখার জন্য খুব ভালো ভূমিকা রাখে। কোনো কারণে এই P53 যদি ধরো কোনো কারণে হচ্ছে ড্যামেজ হয়ে গেল তাহলে কি হবে, বেশি বেশি মাইটোসিস হবে, অর্থাৎ অনিয়ন্ত্রিত মাইটোসিস হবে। আর অনিয়ন্ত্রিত মাইটোসিস হলে সেখানে কোষচক্রের নিয়ন্ত্রণটা হারিয়ে যাবে। আলটিমেটলি এক জায়গায় অনেক কোষ বারবার বিভাজিত হচ্ছে এবং অনেকগুলো কোষ উৎপন্ন হচ্ছে, যেটাকে আমরা মেইনলি বলি হচ্ছে ক্যান্সার বা হচ্ছে টিউমার সৃষ্টি হওয়া। এই যে ক্যান্সারটা সৃষ্টি হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে টিউমার সৃষ্টি হচ্ছে, এটাকে বলা হচ্ছে অনকোজেনেসিস। আর এই ক্যান্সারটা তোমার হচ্ছে ছড়িয়ে পড়া বা টিউমারটা ছড়িয়ে পড়াকে বলা হয় হচ্ছে মেটাস্টেসিস। ক্যান্সার বা টিউমার সৃষ্টিকারী যেই পদার্থগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে কার্সিনোজেনিক পদার্থ। ঠিক আছে। আচ্ছা, তো মূলত এই কোষচক্র নিয়ন্ত্রণকারী দুইটা প্রোটিন কাইনেজ এবং সাইক্লিন, এদের কোনো ক্ষতি হলে তখন এরকম অনিয়ন্ত্রিত মাইটোসিস হতে পারে। তো এটা গেলাম অনিয়ন্ত্রিত মাইটোসিসের কারণে কি হয়। এখন তোমরা বলো যদি কোনো কারণে মাইটোসিস যদি না ঘটে বা খুবই অল্প ঘটে তাহলে কি হবে। মাইটোসিসের কারণে আমাদের দৈহিক বৃদ্ধি ঘটে, সেই বৃদ্ধি ঘটবে না। জাইগোট থেকে সম্পূর্ণ দেহ তৈরি হয়, সেই দেহটা তৈরি হবে না। আমাদের দেহে যদি কোনো জায়গায় ক্ষত হয় সেই ক্ষত পূরণ হবে না। অনেক কোষ আছে যেগুলো পুনরুৎপাদন ঘটে, যেমন হচ্ছে আমাদের আরবিসি কোষ। ঠিক আছে। তো বা লোহিত রক্তকণিকা, যেটা যদি মাইটোসিস না হতো তাহলে কি হতো, এই লোহিত রক্তকণিকা উৎপন্ন হতো না। এরকম আরও বিভিন্ন ধরনের সমস্যা হতো। তো এই সব কিছু মিলাই লিখে দিবা, তাহলে আশা করি এখানে 4-এ 4 পাবো। আচ্ছা, এই গেল প্রথম প্রশ্ন, দুঃখিত। দ্বিতীয় প্রশ্ন, এবার আসো 3 নম্বর প্রশ্ন। পলিস্যাকারাইডের একটি প্রাণী দেহের যকৃৎ এবং পেশিকোষে জমা থাকে যার গাঠনিক একক হচ্ছে আলফা ডি গ্লুকোজ। আচ্ছা, প্রাণী দেহের যকৃৎ এবং পেশিকোষে জমা থাকে এমন একটা পলিস্যাকারাইডের নাম কি, সেটা হবে গ্লাইকোজেন। গ্লাইকোজেন মূলত 10 থেকে 20টা আলফা ডি গ্লুকোজ দ্বারা তৈরি। আচ্ছা,
এখন আসো অ্যামিনো অ্যাসিড কাকে বলে। অ্যামিনো অ্যাসিড কি? অ্যামিনো অ্যাসিড প্রোটিনের মূল গাঠনিক একক। এখন অ্যামিনো অ্যাসিডের সংজ্ঞাটা কী লিখব? কোনো জৈব অ্যাসিডের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু অ্যামিনো গ্রুপ দ্বারা যদি প্রতিস্থাপিত হয়ে যে জৈব অ্যাসিড তৈরি করবে তাকে আমরা বলবো অ্যামিনো অ্যাসিড। ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড কথা আসো, যৌনুক্রম বলতে কি বোঝো? যৌনুক্রম বলতে আমরা সাধারণত বুঝি যে সকল জীবে ডিপ্লয়েড দশা এবং হ্যাপ্লয়েড দশা তাদের জীবনচক্রে পর্যায়ক্রমে আবর্তিত হয়, সেটাকেই বলা হয় যৌনুক্রম। ঠিক আছে? কিভাবে দেখো, সাপোজ একটা পূর্ণাঙ্গ মানুষ বা পূর্ণবয়স্ক মানুষ, তাদের দেহকোষে কি ধরনের ক্রোমোজোম থাকবে? 2n থাকবে। ঠিক আছে? আচ্ছা, সেখান থেকে যখন গ্যামেট তৈরি হবে মায়োসিসের মাধ্যমে, সেই গ্যামেটটা কি হবে? গ্যামেটটা হবে n। ঠিক আছে? এরপরে ধরো একটা পুংজনন কোষ বা হচ্ছে ডিম্বাণু এবং শুক্রাণু, সেগুলো তো n হয় বা হ্যাপ্লয়েড হয়। সেই ডিম্বাণু এবং শুক্রাণু যখন মিলিত হয়ে একটা জাইগোট তৈরি করবে, জাইগোটে আবার কি হবে? সেখানে আবার ডিপ্লয়েড হবে, 2n হবে। এই ডিপ্লয়েড যে জাইগোট, সেটা আবার তোমার হচ্ছে মাইটোসিস বিভাজনের মাধ্যমে যখন হচ্ছে পূর্ণাঙ্গ দেহে পরিণত হবে, তখন সেটা ওই যে এরকম 2nই থাকবে আর কি। অর্থাৎ আবার এই সাইকেলটা রিপিট হবে, এই সাইকেল আবার রিপিট হবে। তো এভাবে মানুষের দেহে কি হয়? এরকম ডিপ্লয়েড দশা, আবার হ্যাপ্লয়েড দশা, আবার ডিপ্লয়েড দশা, এরকম পর্যায়ক্রমে আবর্তিত হয়। এটাকেই বলা হয় হচ্ছে যৌনুক্রম। আচ্ছা, উদ্দীপকে উল্লিখিত পলিস্যাকারাইড অণুর গাঠনিক এককের নামকরণের কারণ ব্যাখ্যা করো। এখানে পলিস্যাকারাইড অণুর গাঠনিক একক কি? পলিস্যাকারাইডটা ছিল গ্লাইকোজেন। গ্লাইকোজেন কি দিয়ে গঠিত হয়? আলফা ডি গ্লুকোজ দিয়ে গঠিত হয়। অর্থাৎ আলফা ডি গ্লুকোজ কেন বলতেছি, এটাকে তোমার হচ্ছে বোঝাতে হবে। আচ্ছা, দেখো, গ্লাইকোজেন হচ্ছে গ্লাইকোজেনের মূল গাঠনিক একক হচ্ছে আলফা ডি গ্লুকোজ। এটা তোমার হচ্ছে পুষ্টিজাত একটা পলিস্যাকারাইড। এটা প্রাণীদেহের প্রধান সঞ্চিত খাদ্যরূপে থাকে। এছাড়াও নীলাভ, সবুজ শৈবাল, তারপরে হচ্ছে ছত্রাক, এগুলোর ক্ষেত্রেও সঞ্চিত খাদ্য হিসেবে থাকে। আচ্ছা, এটা অনেক সময় শাখান্বিত হতে পারে। সেটা হচ্ছে আলফা 16 লিঙ্কেজের মাধ্যমে শাখা সৃষ্টি করতে পারে। কিভাবে হয় আমরা দেখব। সাধারণত প্রতি শাখায় 10 থেকে 20টা গ্লুকোজ অণু থাকে। হাইড্রোলাইসিস শেষে এরা কেবল আলফা ডি গ্লুকোজ অণু তৈরি করে, বা এখান থেকে আলফা ডি পাওয়া যায়। এর আণবিক সংকেত হচ্ছে C6H10O5N। এটা তোমার হচ্ছে স্টার্চের মতোই সেম। আচ্ছা, প্রাণীদেহে সাধারণত যকৃতে এবং মাংসপেশিতে এগুলো বেশি জমা থাকে, এজন্য এদেরকে বলা হয় প্রাণীজ স্টার্চ। এখন আসো এটার গঠনটাতে। আমরা জানি গ্লুকোজের গঠনটা কেমন। এটা হচ্ছে ও, এখানে এটা কি 1 নম্বর কার্বন, এটা 2 3 4 5, এখানে হবে 6 নম্বর কার্বন। 6 নম্বর কার্বনে CH2OH থাকে। আচ্ছা, বাকি জিনিসগুলো আমরা দিয়ে দিই। 1 নম্বরটা একটু পরে দিচ্ছি, বাকিগুলো দেখো। এখানে থাকে H, নিচে থাকে OH, এখানে থাকবে H, এখানে হচ্ছে OH, এখানে হচ্ছে OH, এখানে থাকবে হচ্ছে H, আর এই জায়গায় H। আচ্ছা, এটা হচ্ছে তোমার একটা রিং স্ট্রাকচার গ্লুকোজের। এই গ্লুকোজটাকে তোমার হচ্ছে ডি গ্লুকোজ কেন বলা হচ্ছে? ঠিক আছে, এটা হচ্ছে ডি গ্লুকোজ। কেন ডি গ্লুকোজ? কারণ এখানে যদি আমরা সমাবর্তী আলো ফেলি, এই গ্লুকোজের মধ্যে দিয়ে যখন আলোটা যাবে, তখন এই আলোটা কিছুটা ডান দিকে একটু ঘুরে যাবে। এজন্য একে হচ্ছে ডেক্সট্রো রোটেটরি বা ডি গ্লুকোজ বলা হয়। এখন আসলে আলফা ডি কেন বলা হয়? ডি তো আমরা বুঝলাম, ডি এরটা বুঝেছি। এখন আলফা ডি কেন বলা হচ্ছে? আচ্ছা, এই গ্লুকোজের ক্ষেত্রে যদি OH গ্রুপটা এরকম 1 নম্বর কার্বনের নিচের দিকে থাকে, তখন সেটাকে বলা হচ্ছে আলফা। আর যদি এটা উপরের দিকে থাকতো, তাহলে সেটাকে আমরা বলতাম বিটা। তাহলে এটা যেহেতু নিচের দিকে আছে, তাহলে এটাকে আমরা বলবো আলফা। এ কারণে এটাকে আলফা বলা হয়। আচ্ছা, এখন গ্লাইকোজেন যেটা আছে, সেটার ফিগারটা দেখো। এখানে এটা একটা গ্লুকোজ, এটা একটা গ্লুকোজ। এই গ্লুকোজ ধরো এই বন্ধনটা এখনো তৈরি করে নাই। বন্ধন তৈরি করার আগে এটা এইভাবে ছিল, উপরে ছিল H, নিচে ছিল OH। হ্যাঁ, আবার এখানে হচ্ছে H ছিল, নিচে হচ্ছে OH ছিল, এরকম ছিল। আচ্ছা, এরপরে এই দুইটা OH এর মধ্যে, এটার 1 নম্বর কার্বন, এটা 4 নম্বর কার্বন, এই দুইটা OH এর মধ্যে থেকে একটা H2O বা পানি বের হয়ে যাবে যখন এরা পরস্পর জোড়া লাগবে। যখন বের হয়ে যাবে, তখন এদের মধ্যে এরকম একটা
অক্সিজেন বন্ধন তৈরি হবে। এভাবে পরেরটাও এরকম অক্সিজেন বন্ধন তৈরি হয়েছে। তো অক্সিজেন বন্ধন তৈরির আগে এটা কী ধরনের যৌগ ছিল দেখো তো, এটা কি আলফা ডি গ্লুকোজ ছিল না? এরকম আলফা ডি গ্লুকোজ ছিল। তাহলে এরকম আলফা ডি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ এইরকম পরস্পরের সাথে যুক্ত হয়ে আলটিমেটলি তোমার একটা গ্লাইকোজেন তৈরি করছে। তো এটাই হচ্ছে এর নামকরণ বা নামকরণের সার্থকতা। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। এখন আসো ঘ নাম্বার কি বলছে, উদ্দীপকের পলিস্যাকারাইডের সাথে উদ্ভিদ দেহে সঞ্চিত পলিস্যাকারাইডের মিল এবং অমিল রয়েছে। উদ্দীপকে পলিস্যাকারাইডটা গ্লাইকোজেন, আর উদ্ভিদ দেহে সঞ্চিত পলিস্যাকারাইড কি স্টার্চ। তাহলে স্টার্চের সাথে এর কী কী মিল আছে, কী কী অমিল আছে সেগুলো আমাদের ব্যাখ্যা করতে হবে। স্টার্চের সাথে অনেক কিছু মিল আছে, যেহেতু দুইটা কার্বোহাইড্রেট, আবার দুইটার মধ্যে অনেক অমিলও রয়েছে। যেমন দেখো, প্রথম কথা, গ্লাইকোজেন এবং স্টার্চ উভয় হচ্ছে পলিস্যাকারাইড, যেটা বললাম। উভয় রাসায়নিক সংকেতও একই, কিন্তু গাঠনিক সংকেতটা আলাদা। আচ্ছা, তারপরে স্টার্চ এবং গ্লাইকোজেন উভয়ই হাইড্রোলাইসিসের ফলে গ্লুকোজে পরিণত হয়, বলতে আলফা ডি গ্লুকোজে। আচ্ছা, উভয়ের গঠনে অ্যামাইলোপেকটিন পাওয়া যায়। অ্যামাইলোপেকটিনটা হচ্ছে যে 1,6 বন্ধন তৈরি করবে। আর আমরা যে ফিগারটা দেখছিলাম, এখানে দেখো 1,4 বন্ধন তৈরি হয়েছে। এখন যদি এখানে একটা গ্লুকোজ থাকতো, এখানে সাপোজ একটা গ্লুকোজ আছে, এই গ্লুকোজের সাথে এই এক নম্বর কার্বনের যদি তোমার হচ্ছে 1,6 বন্ধন হয়ে যেত সেখান থেকে, তাহলে সেটাকে আমরা বলতাম অ্যামাইলোপেকটিন। আচ্ছা, গ্লাইকোজেন এবং স্টার্চ উভয় সাদা পাউডার জাতীয় জৈব রাসায়নিক পদার্থ। এগুলো হচ্ছে এদের মধ্যে মিল। এখন আসলে অমিল কী কী? অমিলের প্রথমেই আমরা প্রশ্নেই দেখেছি যে গ্লাইকোজেনটা কি প্রাণীদেহের সঞ্চিত খাদ্য, আর স্টার্চটা উদ্ভিদ দেহে সঞ্চিত খাদ্য। গ্লাইকোজেন পানিতে আংশিক দ্রবণীয় হয়, স্টার্চ পানিতে একদমই অদ্রবণীয়। ঠিক আছে? আচ্ছা, এরপরে গ্লাইকোজেন কিন্তু আয়োডিনে লালচে বেগুনি বা লাল বর্ণ ধারণ করে, আর স্টার্চটা নীল বর্ণ ধারণ করে। এটা তোমরা অনেক সময় প্র্যাকটিক্যালে করে দেখবা যে হচ্ছে স্টার্চের কারণে নীল বর্ণ ধারণ করে। আচ্ছা, ফেলিং দ্রবণে গ্লাইকোজেন কর্তৃক বিজারিত হয়, আর স্টার্চটা বিজারিত হবে না। গ্লাইকোজেনের গাঠনিক উপাদান আলফা ডি গ্লুকোজ, আর এখানে এদের গাঠনিক উপাদান অ্যামাইলেজ এবং অ্যামাইলোপেকটিন আর কি। তো এই হচ্ছে তোমার মিল এবং অমিল এই প্রশ্ন। আশা করি তোমরা পারবা। আচ্ছা, এখন আসো 4 নম্বর প্রশ্নে। জীবজগতে এক ধরনের প্রাককেন্দ্রিক অণুজীব এ রয়েছে, যাদের কোষপ্রাচীরের প্রধান উপাদান হচ্ছে পেপটিডোগ্লাইকান। আচ্ছা, তোমরা বলো তো, পেপটিডোগ্লাইকান কার কোষপ্রাচীরের প্রধান উপাদান? ব্যাকটেরিয়া। আচ্ছা, একে পোষক দেহ হিসেবে ব্যবহার করলে ফাজ ভাইরাসের ক্ষেত্রে দুটি ভিন্ন ধরনের জীবনচক্র দেখা যায়। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ব্যাকটেরিওফাজ কি? যে সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়ার দেহকে আক্রমণ করবে এবং তাদের ভেতরে সংখ্যা বৃদ্ধি করে আলটিমেটলি ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দিবে, তাদের বলা হয় ব্যাকটেরিওফাজ। ঠিক আছে? আচ্ছা, খ নম্বরে দেখো, ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রে দুটি পোষক প্রয়োজন কেন? আচ্ছা, আমরা এটা পড়ছি কি যে ম্যালেরিয়া পরজীবীতে দুই ধরনের পোষক লাগে। একটা কি, একটা হচ্ছে মানুষ, আর একটা হচ্ছে মশকি। কেন দুইটা লাগে? মানুষের দেহে ম্যালেরিয়ার পরজীবী অযৌন জনন সম্পন্ন করে, আর তোমার হচ্ছে মশকির দেহে যৌন জনন সম্পন্ন করে। এখন এর যদি শুধু একটাই তোমার হচ্ছে পোষক থাকতো, অর্থাৎ ধরো শুধু মানুষ থাকতো, তাহলে সেখানে কি হতো? মানুষের ক্ষেত্রে শুধু অযৌন জননগুলা মানুষের দেহের মধ্যে সম্পন্ন হতো। বারবার অযৌন জনন ঘটতে ঘটতে তাদের জীবনী শক্তিটা অনেকটা হ্রাস পেয়ে যায়। ঠিক আছে? এজন্য তারা কি করে, যৌন জনন সম্পন্ন করার জন্য তারা মশকির দেহের মেইনলি প্রয়োজন। তো যৌন জননের মাধ্যমে তাদের জীবনী শক্তিটা বৃদ্ধি করে। এ কারণে তাদের জীবনচক্রে দুইটা পোষক দেহ প্রয়োজন। আচ্ছা, গ নম্বরে দেখো, এ অণুজীবটির প্রধান বংশ বৃদ্ধি প্রক্রিয়া বর্ণনা করো। এই অণুজীবটা কি? ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার প্রধান বংশ বৃদ্ধির উপায় কি? সেটা হচ্ছে দ্বিবিভাজন। দ্বিবিভাজনের মাধ্যমে মূলত তারা বংশ বৃদ্ধি করে। জি, তো দ্বিবিভাজন প্রক্রিয়াটা কিভাবে হয় এটা একটু ফিগার থেকে দেখো। এটা একটা হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার মধ্যে ডিএনএ থাকে, কোষপ্রাচীর থাকে। প্রথমে কি হয়, ব্যাকটেরিয়ার ভিতরে যে ডিএনএ আছে সেই ডিএনএটা তোমার হচ্ছে কোষ ঝিল্লির সাথে, ব্যাকটেরিয়ার কোষ ঝিল্লির সাথে অ্যাটাচড হবে। এবার কোষ ঝিল্লির সাথে ধরো অ্যাটাচড হলো,
এখন অ্যাটাচড অবস্থায় এটা তোমার হচ্ছে রেপ্লিকেশন ঘটবে, ডিএনএ রেপ্লিকেশন ঘটবে, তার মানে একটা থেকে দুইটা ডিএনএ তৈরি হবে। তো এরকম যখন ডিএনএ তৈরি হলো, এরপরে কি হবে, এরপরের ধাপে এরা যে এই জায়গায় অ্যাটাচ ছিল কোষঝিল্লির এই জায়গায়, এই বরাবর তোমার হচ্ছে কোষঝিল্লি এবং কোষ প্রাচীর দুইটাই মাঝ বরাবর বৃদ্ধি পেতে থাকবে। দেখো এই অংশটা বৃদ্ধি পেয়েছে, এই অংশটা এইটুকু। ফলে যখন বৃদ্ধি পেলো, এই যে দুইটা তোমার হচ্ছে ডিএনএ তৈরি হয়েছিল, একটা ডান পাশে একটা বাম পাশে চলে যাবে। এই যে দেখো এখানে ডান পাশে একটা বাম পাশে একটা চলে গেছে। এখন এই দুইটার যে বৃদ্ধিপ্রাপ্ত অঞ্চল তার মাঝ বরাবর একটা খাদ সৃষ্টি হবে। এই যে এরকম একটা খাদ সৃষ্টি হলো, খাদ সৃষ্টি হলো, এরপরে খাঁজটা ধীরে ধীরে নিজেদের কাছাকাছি আসবে এবং আলটিমেটলি একটা সময় দুইটা মিলে যাবে এবং দুইটা অপত্য কোষ সৃষ্টি হবে। এভাবে সরাসরি দ্বিবিভাজন প্রক্রিয়ায় তোমার ব্যাকটেরিয়াটা তাদের সংখ্যা বৃদ্ধি করে বা বংশ বিস্তার করে। আচ্ছা, ঘ নম্বরে দেখো কি বলা হয়েছে, যে উদ্দীপকের শেষ বাক্যটি বিশ্লেষণ করো। শেষ বাক্যটা কি ছিল, একে পোষক হিসেবে ব্যবহার করলে ফাজ ভাইরাসের ক্ষেত্রে দুই ধরনের ভিন্ন জীবনচক্র দেখা যায়। আচ্ছা, ফাজ ভাইরাস সম্পর্কে আমরা জানি কি, ব্যাকটেরিওফাজ কাকে বলা হয়? যে সকল ভাইরাস ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করে তাদের মধ্যে সংখ্যা বৃদ্ধি করে এবং ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, তাদেরকে বলা হয় হচ্ছে ফাজ ভাইরাস। তো ফাজ ভাইরাসের মাধ্যমে তোমার দুই ধরনের চক্র সম্পন্ন হয়, একটাকে বলা হচ্ছে লাইটিক চক্র, আর একটাকে বলা হয় হচ্ছে লাইসোজেনিক চক্র। এখন আসলে এই দুইটা কি একটু দেখি। সাধারণত লাইটিক চক্রের ক্ষেত্রে টি সিরিজভুক্ত যে ফাজগুলো আছে তারা এটা সম্পন্ন করে, T2, T4, T6 এগুলো। আর লাইসোজেনিক চক্রের ক্ষেত্রে ল্যামডা ফাজ যে ভাইরাস আছে তারা এই চক্রটা সম্পন্ন করে। আচ্ছা, এখন আসো লাইটিক চক্র। লাইটিক চক্রে কি হবে, একটা ব্যাকটেরিয়া থাকবে, ব্যাকটেরিয়ার সাথে তোমার এই T2, T4 বা টি সিরিজভুক্ত যে কোনো একটা ব্যাকটেরিয়া ভাইরাস অ্যাটাচড হবে তারপর দেহে। তারপরে এই যে ভাইরাসটা ছিল, ভাইরাসের দেহে যেই ডিএনএটা ছিল, সেই ডিএনএটাকে পুশ করে ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করাবে। ফলে সেই ডিএনএর কারণে তোমার সেখানে যে ব্যাকটেরিয়ার যে ডিএনএ ছিল সেই ডিএনএটা ধীরে ধীরে নষ্ট হতে থাকবে। আর এদিকে এই ডিএনএ ভাইরাসের ডিএনএর কারণে সেখানকার রাইবোজোমগুলোর কন্ট্রোল নেবে এবং নিজের জন্য প্রোটিন তৈরি করবে, প্রোটিনের কোড তৈরি করবে এবং পরবর্তীতে এ ডিএনএ রেপ্লিকেশন করবে, ভাইরাসের ডিএনএ রেপ্লিকেশন করবে। আলটিমেটলি যখন অনেকগুলো এরকম তৈরি হয়ে যাবে, সেখানে তোমার অপত্য অনেক ভাইরাসগুলো পরস্পর মিলে তৈরি করে ফেলবে। পরবর্তীতে তোমার এই ব্যাকটেরিয়ার যে আবরণ ছিল বা কোষঝিল্লি ছিল, সেটাকে বিদীর্ণ করে নতুন সৃষ্ট যে ভাইরাসগুলো আছে সেগুলো বের হয়ে যাবে। ঠিক আছে, এভাবে তোমার একটা লাইটিক চক্র সম্পন্ন হয়। এখন লাইটিক চক্রের ক্ষেত্রে তোমার হচ্ছে ভাইরাসের ব্যাকটেরিয়ার যে দেহ ছিল সেটাকে বিদীর্ণ করে বের হয়ে গেল, তাহলে এটা কি ব্যাকটেরিয়াকে নষ্ট করে দিল না? এজন্য এটার আক্রমণের প্রকৃতি হচ্ছে তীব্র বা ভিরুলেন্ট টাইপের হয়। এজন্য এই চক্রকে বিগলনকারী চক্র বলা হয়। ঠিক আছে, আচ্ছা, আর এই চক্রে একবারে অনেকগুলো ভাইরাস তোমার তৈরি হয়। তো এই কথাগুলো লিখলে লাইটিক চক্র হয়ে যাবে। এখন আসলে লাইসোজেনিক চক্র। আচ্ছা, লাইসোজেনিক চক্রে কি হয়, ওই যে ল্যামডা সিরিজে যেই ভাইরাসগুলো আছে সেগুলো ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। যখন এ ধরনের ব্যাকটেরিয়াকে আক্রমণ করে কোনো একটা ল্যামডা ফাজ, তখন এর যে ল্যামডা ফাজের যে হচ্ছে ডিএনএ সেটাকে ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করায়। এরপরে ব্যাকটেরিয়ার যে ডিএনএ তার সাথে এই ল্যামডা ফাজের ডিএনএটা মিলিত হয়ে একটা নতুন ডিএনএ গঠন করে। হ্যাঁ, এরপরে ব্যাকটেরিয়া যেভাবে স্বাভাবিকভাবে তোমার হচ্ছে দ্বিবিভাজনের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে, ওভাবে তার সাথে ওই ব্যাকটেরিয়া এবং ভাইরাস দ্বারা মিলিত যে ডিএনএ সেটাও এভাবে তোমার হচ্ছে বৃদ্ধি পায়। অর্থাৎ একবার তোমার হচ্ছে বিভাজনের মাধ্যমে মোট দুইটা এরকম ব্যাকটেরিয়া তৈরি হবে, অর্থাৎ দুইটা তোমার হচ্ছে ভাইরাসের ডিএনএ তৈরি হবে। এভাবে তৈরি যে হচ্ছে ডিএনএগুলো, সেগুলো যে হচ্ছে ভাইরাসগুলো আছে সেগুলো এই ব্যাকটেরিয়ার যেই কোষপ্রাচীর থাকে সেগুলোকে বিদীর্ণ করে বের হয়ে আসে না। এই জন্য এটার আক্রমণটা হচ্ছে একটু মৃদু বা টেম্পারেট ধরনের। ঠিক আছে, আর এই চক্র যখন একবার সম্পন্ন হয় তখন মাত্র দুইটা ভাইরাস জিনোমযুক্ত ব্যাকটেরিয়ার সৃষ্টি হয়। আশা করি এই দুইটা বুঝতে পেরেছো এবং এটাই হচ্ছে উদ্দীপকের যে শেষ লাইন ছিল তার তাৎপর্য। আচ্ছা, এখন আসো বহু নির্বাচনী প্রশ্ন। এই প্রশ্নের ভিত্তিতে 1 ও 2 এর উত্তর দিতে হবে। আচ্ছা, এখানে দেখো কি দেওয়া আছে,
5'3' দিয়ে এখানে কিছু তোমার কোড দেওয়া আছে, এখানে 3'5' অর্থাৎ এটা একটা সূত্র, এটা একটা সূত্র। সাধারণত দুইটা সূত্র কোথায় দেখা যায়? ডিএনএতে দেখা যায়। অর্থাৎ এটাকে একটা ডিএনএ দেখানো হয়েছে, এখানেও সেম দুইটা সূত্র দেওয়া আছে। এবং এইখানে দেখো এইটুকুতে কি হয়েছে, হুবহু সেম এটা আছে এবং এটাকে কপি করে এটা তৈরি হয়েছে। অর্থাৎ রেপ্লিকেশনে এটা একটা ডিএনএ তৈরি হয়েছে, এটা একটা ডিএনএ, যে ডিএনএর অর্ধেক আগের অংশ অর্ধেক নতুন করে তৈরি হয়েছে। অর্থাৎ এই যে প্রসেস এটা মূলত একটা রেপ্লিকেশন। তাহলে দেখো উদ্দীপকে এ চিহ্নিত অংশে সংঘটিত প্রক্রিয়া কি? আমরা দেখলাম এখানে রেপ্লিকেশন ঘটেছে, সুতরাং এটা কি হবে? রেপ্লিকেশন। একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি হয়েছে। আচ্ছা, উদ্দীপকে বি চিহ্নিত অংশের নিচের কোনটি উৎপন্ন হয়? আচ্ছা, বি চিহ্নিত অংশটা কি ছিল? এই যে এটা বি চিহ্নিত অংশে একটা এমআরএনএ তৈরি হবে, ঠিক আছে? এমআরএনএ তৈরির সময় যে 5'3' যেই অংশটা ছিল বা স্ট্যান্ড ছিল, এটাকে ছাঁচ হিসেবে ধরে তৈরি করা হয় এমআরএনএটা। তো যখন এটাকে ধরে আমরা এমআরএনএ তৈরি করব, তখন এর পরিবর্তে কি আসবে? যেহেতু আরএনএ, সেখানে তো টি আসবে না, তাই না? থাইমিন আসবে না, ইউরাসিল আসবে। তাহলে এর পরিবর্তে কি আসবে? ইউ। জি এর পরিবর্তে সি, টি এর পরিবর্তে আসবে এ, আর হচ্ছে এখানে জি আসবে, সি এর পরিবর্তে জি। তাহলে এরকম একটা এমআরএনএ তৈরি হবে, যেটাকে বি দ্বারা প্রকাশ করা হয়েছে। আসলে এটার সাথে মিলাই দেখি কোনটাতে আছে। ইউএসি, আচ্ছা ইউসিএজি, ইউসিএজি, এই যে প্রথমটাতেই দেখো আছে ইউসিএজি, সুতরাং এটার উত্তর হবে ইউসিএজি। কোনটি ঝিল্লি আচ্ছাদিত কোষ অঙ্গাণু নয়? মাইক্রোটিউবিউল, লাইসোজোম, গলগি অ্যাপারেটাস, পারক্সিজম। পারক্সিজমের বাইরে একটা আবরণ থাকে, সুতরাং এটা হবে না। লাইসোজোমের বাইরেও থাকে একটা একস্তরী আবরণ। গলগি অ্যাপারেটাসের বাইরে দ্বিস্তরী আবরণ থাকে, এটা হবে না। তাহলে কী হবে? মাইক্রোটিউবিউল। মাইক্রোটিউবিউলটা কী ধরনের যৌগ? এটা হচ্ছে একটা ফিলামেন্টাস যৌগ, যেটা তোমার সাইটোস্কেলেটন নামে পরিচিত, যেটা একটা কোষকে ভেতর থেকে দৃঢ়তা প্রদান করে। আমাদের যেমন যেমন স্কেলেটন আছে, ওদেরও আছে সাইটোস্কেলেটন, উদ্ভিদের কোষের আর কি। তো এই মাইক্রোটিউবিউলটা হবে তোমার হচ্ছে ঝিল্লিবিহীন অঙ্গাণু। এখানে দেখো অনেকগুলো ঝিল্লি যুক্ত ঝিল্লিবিহীন অঙ্গাণুর নাম দেওয়া আছে, এগুলো থেকে এমসিকিউ আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ জায়গা। 4 নম্বর প্রশ্ন দেখো, প্লাজমা মেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেলের কোন অংশটি তরল? লিপিড, প্রোটিন, কার্বোহাইড্রেট নাকি এনজাইম? এনজাইম তো হবে না, এনজাইম তো তরল অংশ না। তারপর হচ্ছে কার্বোহাইড্রেটও হবে না, প্রোটিনও হবে না, কি হবে? লিপিড। ওই যে লিপোপ্রোটিনের আবরণই তো হচ্ছে মূলত প্লাজমা মেমব্রেন, তাই না? লিপোপ্রোটিন বা লিপিড যেটা আছে সেটাই তো মূলত তরল অংশ। কোষ অভ্যন্তরে পিএইচ রক্ষা করে কোনটি? এটা একবার হচ্ছে মেডিকেল প্রশ্ন আসছিল, হ্যাঁ, মেডিকেলের এই প্রশ্নটা আসছিল। আচ্ছা, সাইটোপ্লাজম, কোষ গহ্বর, গ্লাইঅক্সিজম নাকি নিউক্লিওপ্লাজম? নিউক্লিওপ্লাজমও হবে না, গ্লাইঅক্সিজমও হবে না। কোষ গহ্বর আর সাইটোপ্লাজম এই দুইটার মধ্যে একটু কনফিউশন আছে, কারণ তোমার হচ্ছে হাসান স্যারের বইয়ে দেওয়া আছে যে সাইটোপ্লাজম তোমার একটা কোষের অম্লত্ব এবং ক্ষারত্ব রক্ষা করে, তাহলে এটাকে ইনডিরেক্টলি পিএইচ বলা যায়, ঠিক আছে? কিন্তু সরাসরি একটা লাইন দেওয়া আছে যে কোষ গহ্বর কোষ অভ্যন্তরে পিএইচটাকে রক্ষা করে। যেহেতু সরাসরি বইয়ে দেওয়া আছে কোষ গহ্বরের কথা, সুতরাং এটার উত্তর আমরা দিব কোষ গহ্বর। আর যদি বলে অম্লত্ব ক্ষারত্ব কে রক্ষা করে, তখন সেটার অ্যান্সার হিসেবে আমরা সাইটোপ্লাজমকে কাউন্ট করতে পারতাম। কোনটি ডিএনএ বহনকারী অঙ্গাণু? গলগি বস্তু, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম। আচ্ছা, ডিএনএ থাকে মূলত মাইটোকন্ড্রিয়াতে। মাইটোকন্ড্রিয়াতে নিজস্ব ডিএনএ থাকে, মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট এই দুইটাতে নিজস্ব ডিএনএ থাকে, বাকিগুলোতে তো ডিএনএ থাকবে না। আচ্ছা, আর এই মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট এগুলোকে হচ্ছে এন্ডোসিম্বায়ন্ট বলা হয়। কোন ধাপে বিপাকীয় নিউক্লিয়াস পাওয়া যায়? ইন্টারকাইনেসিস, প্রোফেজ, ইন্টারফেজ নাকি প্রোমেটাফেজ? আচ্ছা, ইন্টারকাইনেসিসটা কি ছিল? মায়োসিস 1, মায়োসিস 2 এই দুইটার মধ্যবর্তী যে ধাপ সেটা। তারপর হচ্ছে প্রোফেজ, এটা তো মাইটোসিসের ধাপ। প্রোমেটাফেজ, এটাও মাইটোসিসের ধাপ। আর ইন্টারফেজ কি? ইন্টারফেজ হচ্ছে একটা মাইটোসিস এবং আরেকটা মাইটোসিস এই দুইটা ধাপের মধ্যবর্তী যে সময়, যেই সময়ে মূলত নিউক্লিয়াসগুলো এই কোষ বিভাজনের জন্য প্রস্তুত হয়। অর্থাৎ এই সময় নিউক্লিয়াসের মধ্যে অনেক ধরনের ঘটনা ঘটে, বিভিন্ন ধরনের প্রোটিন উৎপন্ন হয় এখানে, তারপরে হচ্ছে নিউক্লিওটাইডগুলো তৈরি হয়, আরএনএ তৈরি হয়। এই জিনিসগুলো কেন প্রয়োজন? যখন ডিএনএ তোমার হচ্ছে রেপ্লিকেশন হবে বা হচ্ছে কোষ বিভাজন হবে, এটার জন্য প্রয়োজন। তার মানে এই ইন্টারফেস দশাতেই মূলত নিউক্লিয়াসটা বিভিন্ন ধরনের বিক্রিয়া করতেছে বা বিপাকীয় বিভিন্ন কাজ করতেছে।
সুতরাং বিপাকীয় নিউক্লিয়াস আমরা কোথায় পাবো? ইন্টারফেস দশায় পাবো। 7 নম্বর গেল, এবার আসো 8 নম্বরে। আচ্ছা, 2n সমান 8 হলে, অর্থাৎ একটা ডিপ্লয়েড কোনো জীবের কথা বলতেছে যার ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 8, মাইটোসিস মেটাফেজ দশায় মোট কতটি ক্রোমাটিড দেখা যাবে? আচ্ছা, যখন মাইটোসিস হয় তখন আমরা কি পাই? ক্রোমোজোম সংখ্যার ডাবল ক্রোমাটিড সংখ্যা, তাই না? যদি 2টা ক্রোমোজোম থাকতো তাহলে সেখান থেকে 4টা ক্রোমাটিড তৈরি হয়। মূলত ওই যে প্রোফেজ ধাপে সেন্ট্রোমিয়ার ব্যতীত তোমার হচ্ছে ক্রোমোজোমগুলো 2টি অপত্য অংশের তৈরি হয়, যেটাকে ক্রোমাটিড বলা হচ্ছিল। তাইলে এখানে 8টা যেহেতু তোমার হচ্ছে ক্রোমোজোমের কথা বলা হয়েছে, তার মানে ক্রোমাটিড সংখ্যা হবে 8-এর 2 গুণ। কত হবে তাহলে? উত্তর 16 হবে। নিচের কোন জীব মাইটোসিস প্রক্রিয়ায় বংশ বিস্তার করে? টেরিস, রিক্সিয়া, তারপর হচ্ছে ক্লামোইডোমোনাস, মার্চেন্টিয়া। আচ্ছা, এর উত্তর হবে হচ্ছে ক্লামোইডোমোনাস। এটা তোমাদের বইয়ে সরাসরি একটা লাইন দেওয়া আছে। মাইটোসিস প্রক্রিয়ায় এরা হচ্ছে বংশ বিস্তার করে। এই যে দেখো, এককোষী সুকেন্দ্রিক কিছু কোষ জীবে মাইটোকন্ড্রিয়ার প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে, যেমন হচ্ছে ক্লামোইডোমোনাস। আচ্ছা, এছাড়া মাইটোসিসের অনেকগুলো গুরুত্ব দেওয়া আছে। এগুলো তোমার হচ্ছে সিকিউ প্লাস এমসিকিউ সবগুলোর জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। 10 নম্বর দেখো, কোষ বিভাজনে কোন পর্যায়ে বাইভ্যালেন্ট সংঘটিত হয়? ঠিক আছে। আচ্ছা, বাইভ্যালেন্ট মানে কি? ওই যে তোমার সিনাপসের মাধ্যমে 2টা একই রকম যেই ক্রোমোজোমগুলো ছিল তারা পরস্পর কাছাকাছি আসে এবং একত্রিত হয়, এটাই তোমার হচ্ছে বাইভ্যালেন্ট। মূলত বাইভ্যালেন্টটা কোথায় তৈরি হচ্ছিল? জাইগোটিন দশায় হচ্ছে বাইভ্যালেন্ট তৈরি হচ্ছিল। সুতরাং এটার উত্তর হবে হচ্ছে জাইগোটিন। আচ্ছা, লেপ্টোটিন দশায় কি ইম্পর্টেন্ট কাজ হতো বলো তো? এখানে হচ্ছে বহু ক্রোমোমিয়ার দেখা যেত, তারপরে হচ্ছে জল বিয়োজন ঘটতো, ক্রোমোজোমগুলো খাটো ছোট হতো এগুলো, তারপরে হচ্ছে বুকেট দেখা যেত এখানে, তারপর হচ্ছে প্যাকাইটিন পর্যায়ে হচ্ছে ইম্পর্টেন্ট কি হচ্ছিল? টেট্রার তৈরি হচ্ছিল, কায়াজমা তৈরি হচ্ছিল এবং ক্রসিং ওভারগুলো ঘটতেছিল। ঠিক আছে। আচ্ছা, এরপর আসো 11 নম্বর। টি.এইচ মর্গান কোন উদ্ভিদে ক্রসিং ওভার প্রত্যক্ষ করেন? তিনি প্রথম ভুট্টা উদ্ভিদে তোমার হচ্ছে ক্রসিং ওভার প্রত্যক্ষ করেন। তাহলে এখানে ভুট্টাটা কই? যে এটা। আচ্ছা, নিচের উদ্দীপকটি পড়ো এবং 12 এবং 13 নম্বর প্রশ্নের উত্তর দাও। এ একটা যৌগ, তার সাথে 2টা অক্সিজেন মিলে আদ্র বিশ্লেষণ তোমার হচ্ছে পানি মিলে আদ্র বিশ্লেষণ ঘটছে, তার মধ্যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পাইছি। তাইলে কোন যৌগটাকে ভাঙলে আমরা গ্লুকোজ, এখনো গ্লুকোজ এবং এখনো ফ্রুক্টোজ পাবো? সেটা হচ্ছে সুক্রোজ। সুতরাং এ হচ্ছে সুক্রোজ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সুক্রোজ মানে কি? C12H22O11। আমরা জানি এখানে প্রশ্ন কি বলছে, বিক্রিয়ার এ এর গলনাঙ্ক কত? সুক্রোজের গলনাঙ্ক কত? 188 ডিগ্রি সেলসিয়াস। এটা মুখস্থ করা। আচ্ছা, এখন দেখো 13 নম্বর কি বলছে। নন রিডিউসিং সুগারটি মানে সুক্রোজ যেটা, সেটা কি হবে? মিষ্টি স্বাদযুক্ত। এটা সঠিক। তারপরে যে সাদা দানাদার, আমরা যে চিনি খাই সেটাতে সুক্রোজ, তার মানে সেটা সাদা দানাদার কঠিন পদার্থ, সেটাও সঠিক। শ্বসনের উপাদান হিসেবে ব্যবহৃত হয়, এটাও সঠিক। শ্বসনের জন্য বিভিন্ন শ্বসনিক বস্তু রয়েছে, তার মধ্যে সুক্রোজ একটা অন্যতম। সুতরাং এটার উত্তর হবে 1, 2 এবং 3। কোনটি কার্বোহাইড্রেট হলেও হাইড্রোজেন এবং অক্সিজেন 2:1 অনুপাতে থাকে না? গ্লুকোজের ক্ষেত্রে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এই 3টার অনুপাত কি? 1:2:1 হবে। তার মানে কি 2:1 এটা থাকবে, এটা হবে না অ্যান্সার। তারপর হচ্ছে র্যামানোজ, এটা সম্পর্কে পরে আসতেছি। ফ্রুক্টোজ, গ্লুকোজ ফ্রুক্টোজ সেম। সুক্রোজের আমরা দেখলাম না C12H22O11, তাহলে H22O11 এটার মধ্যে 2:1 এই অনুপাত আছে, তাহলে এটাও উত্তর হবে না। উত্তর কি হবে? র্যামনোজ। র্যামনোজের সংকেতটা দেখো, এই যে র্যামনোজের সংকেত হচ্ছে এটা C6H12O5। এরা তোমার হচ্ছে 2:1 এই অনুপাতটা থাকে না, যদিও এরা হচ্ছে কার্বোহাইড্রেট। স্টার্চ আয়োডিন দ্রবণে কোন বর্ণ দেয়? স্টার্চ আয়োডিন দ্রবণে নীল বর্ণ দিবে। লাল বর্ণ কি দিবে? গ্লাইকোজেন লাল বর্ণ দিবে। নিম্নের কোনটি সবচেয়ে ক্ষুদ্র সরল প্রোটিন? আচ্ছা, সরল প্রোটিন কয় ধরনের ছিল? 7 ধরনের ছিল। ঠিক আছে। আচ্ছা, তার মধ্যে কি হবে? প্রোটামিন, গ্লোবিউলিন, প্রোলামিন, অ্যালবুমিন। আমরা জানি প্রোটা মানে মনে রাখবা সবসময় ছোটা। ঠিক আছে।
প্রোটা মানে কি ছোটা, তাহলে সবচেয়ে ক্ষুদ্র কি হবে প্রোটামিন। উত্তর কি হবে প্রোটামিন। আচ্ছা, এটা উদাহরণটা মনে মনে রেখো যে স্যালমন মাছের যে শুক্রাণু তার যেই প্রোটিনটা আছে সেটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র স্যালমিন, এটাই হচ্ছে এক ধরনের প্রোটামিন। এখন আসলে 17 নম্বর প্রশ্ন, নিম্নের কত ডিগ্রি তাপমাত্রার উপরে এনজাইম নিষ্ক্রিয় হয়ে পড়ে? আচ্ছা, আমরা জানি এনজাইমের কাজ করার জন্য বা কর্মক্ষম থাকার জন্য একটা নির্দিষ্ট পিএইচ আছে, যে পিএইচে এনজাইমটা খুব ভালো কাজ করে, সেটাকে বলে অপটিমাম পিএইচ। আর আরেকটা পিএইচ আছে যেটার কম বা বেশি হলে এনজাইমটা নষ্ট হয়ে যায়। আমরা সাধারণত জানি 0 ডিগ্রি সেলসিয়াসের কম অথবা 40 ডিগ্রি সেলসিয়াসে বেশি যদি তাপমাত্রা হয় তাহলে এনজাইমের কার্যকারিতা বিনষ্ট হয়ে যায়। সুতরাং কোথায় এনজাইমটা নিষ্ক্রিয় হবে? যদি 40-এর কম হয় বা 40-এর বেশি হয় অথবা 0-এর কম হয়। এখানে 40-এর বেশি কোনটা আছে দেখো, 50, এটা 40-এর বেশি, সুতরাং এটা হবে উত্তর। আচ্ছা দুঃখিত, এটা হচ্ছে তোমার যেহেতু 40-এই ইয়ে হয়ে যাবে, সুতরাং এটার উত্তর হবে 40। আচ্ছা না, এটার উত্তর তোমার হচ্ছে 85 হবে, আসলে এটা ভুল দেওয়া আছে, 40-এর ওপরে যেতে হবে। এই যে এটা হচ্ছে উত্তর, এখানে ভুল দেওয়া আছে, এটার উত্তর এটা একটু ঠিক করে নিও। হ্যাঁ, এটা 50 হবে উত্তর। আচ্ছা, লিপিডের বৈশিষ্ট্য হলো পানিতে দ্রবণীয় কিন্তু অ্যালকোহলে অদ্রবণীয়। তুমি কি কখনো দেখছো যে কোনো স্নেহ বা চর্বি জাতীয় কোনো পদার্থ পানিতে মিক্সড হচ্ছে বা দ্রবণীয় হচ্ছে? এটা তো হয় না, তাহলে এটা হচ্ছে ভুল। আর্দ্র বিশ্লেষণে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল পাওয়া যায়, এটা সত্য। ইহা পানি অপেক্ষা হালকা, পানি অপেক্ষা হালকা বলেই তো পানির উপর ভেসে থাকে, সুতরাং এটা উত্তর হবে 1, 2 আর 3। আচ্ছা, ভিডিয়ন হলো ভিডিয়ন, তারপর হচ্ছে ভিরয়েড, প্রিয়ন্স, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে স্যাটেলাইট। ভিডিয়নটা কি? ভিডিয়নটা হচ্ছে একটা ভাইরাস, যেই ভাইরাস নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে তৈরি হবে এবং যারা সংক্রমণে সক্ষম হবে, অর্থাৎ তারা সংক্রমণ করতে পারবে। তাহলে এখন এখানে দেখো কি কি আছে। সংক্রমণ ক্ষমতাবিহীন, এটা হবে না। সংক্রমণ ক্ষমতাবিহীন হলে তাকে আমরা বলি নিউক্লিয় ক্যাপসিড। তারপর সংক্রমণ ক্ষম কণা, এটা হবে উত্তর। প্রোটিন, এটা তো শুধু প্রোটিন আর প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি, নিউক্লিক অ্যাসিড এটা হবে না উত্তর। আচ্ছা, নিচের উদ্দীপকটি পরে 20-21 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। আচ্ছা, উদ্দীপকে কিছু নাম্বারিং দেওয়া আছে, দেখো এটা 1, 2, 3, 4, 5, 6। উদ্দীপকে 4 নম্বর চক্রটির কথা বলা হয়েছে। আচ্ছা, 4 নম্বর চক্র দেখো, একটা চক্র দেওয়া হয়েছে যেখানে তোমার কিছু তোমার হচ্ছে এই ম্যালেরিয়া পরজীবীর কিছু জিনিসপাতি যেগুলো তোমার একটা আরবিসির মধ্যে ঢুকতেছে বা এরিথ্রোসাইটের মধ্যে ঢুকতেছে এবং এখানে একটা চক্র সম্পন্ন করছে, যেখানে একটা সময় এরিথ্রোসাইটটা ফেটে কিছু অংশ বের হয়ে যাচ্ছে, কিছু জিনিস বের হয়ে যাচ্ছে। তার মানে এখানে যেহেতু এরিথ্রোসাইট এটা হচ্ছে, সেই জন্য এই চক্রটার নাম কি হবে? এরিথ্রোসাইটিক সাইজোগনি। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, 21 নম্বর দেখো, উদ্দীপকের 5 নং দশার এ ও বি থেকে উৎপন্ন হয় যথাক্রমে। আচ্ছা, 5 নম্বর দশায় কি কি হয়েছে? এখানে দেখো দুইটা জিনিস একটু খেয়াল করো, বুঝতে পারতেছো কিনা। একটা, দুইটা, এরকম দুইটা কোষ দেখতে পাচ্ছি, যে একটা নিউক্লিয়াস দেখো খুব বড়, আর একটা নিউক্লিয়াস খুব ছোট। কোষটা ছোট, নিউক্লিয়াস বড়, এটার কোষটা বড়, নিউক্লিয়াসটা ছোট। তাহলে এখানে কি তৈরি হয়েছে? এটা হচ্ছে মাইক্রোগ্যামেটোসাইট, এটা হচ্ছে ম্যাক্রোগ্যামেটোসাইট। তাহলে এটা হচ্ছে মাইক্রোগ্যামেটোসাইট, বিটা হচ্ছে ম্যাক্রোগ্যামেটোসাইট। মাইক্রোগ্যামেটোসাইট থেকে সাধারণত কি তৈরি হয়? পুংগ্যামেট। আর ম্যাক্রোগ্যামেটোসাইট থেকে কি তৈরি হয়? স্ত্রীগ্যামেট। এখন তাইলে এ হচ্ছে পুংগ্যামেট, বি হচ্ছে স্ত্রীগ্যামেট। দেখো কোথায় আছে স্ত্রীগ্যামেট? না, এটা হবে না। পুংগ্যামেট, হ্যাঁ, এ হচ্ছে পুংগ্যামেট, বি হচ্ছে স্ত্রীগ্যামেট, সুতরাং এটার উত্তর হবে বি। আচ্ছা, মানুষের অন্ত্রে ইকোলাই কি তৈরি করে? ভিটামিন সি, বায়োটিন, ফলিক অ্যাসিড। আচ্ছা, ভিটামিন বি কি ইকোলাই তৈরি করে? না, ভিটামিন ই তো তৈরি করবে না, এটা হবে না। আচ্ছা, ভিটামিন ই তো আমাদের দেহের ভিতরে প্রস্তুত হয় না। বায়োটিন এটা তৈরি হয় হচ্ছে ফলিক অ্যাসিড, এগুলো হচ্ছে তৈরি করে বৃহদান্ত্রে। তাহলে এটা উত্তর হবে 2 আর 3। হ্যাঁ, 23 নম্বর দেখো, নিচের কোন ভাইরাসে একসূত্রক ডিএনএ বিদ্যমান? ভ্যাকসিনিয়া, ভ্যারিওলা, টিআইভি, কোলিফাস। আচ্ছা, সবগুলো কিন্তু ডিএনএ ভাইরাস। হ্যাঁ, ভ্যাকসিনে এটাতে হচ্ছে দ্বিসূত্রক ডিএনএ থাকে, তাহলে এটা হবে না। ভ্যারিওলাতেও হবে না। টিআইভি এটাও দ্বিসূত্রক ডিএনএ থাকে। কোলিফাস, ঠিক আছে, এই যে দেখো কোলিফাস,
এগুলোর ক্ষেত্রে এক সূত্রক ডিএনএ থাকে ভাইরাসে। আচ্ছা, এরপর আসো পিআরএসভি, পাপায়া রিংসফোর্ড ভাইরাস যেটাকে বলা হচ্ছে, এদের প্রকৃত বাহক কোনটা? অ্যানোফিলিস, এডিস, এফিড নাকি প্লাজমোডিয়াম? আচ্ছা, অ্যানোফিলিস তো হবে না, অ্যানোফিলিস কার বাহক? ম্যালেরিয়া পরজীবীর বাহক। এডিস হচ্ছে ডেঙ্গু রোগের, ডেঙ্গু ভাইরাসের বাহক। এফিড এটা হচ্ছে তোমার পিআরএসভি এর প্রকৃত বাহক। হ্যাঁ, প্লাজমোডিয়াম এটা তো না, প্লাজমোডিয়াম তো হচ্ছে তোমার ম্যালেরিয়ার পরজীবীর নাম। আচ্ছা, এরপর আসো যক্ষার জীবাণুর নাম কি? যক্ষার জীবাণুর নাম কি? আচ্ছা, ভিব্রিও কলেরা, এটা দিয়ে তো কলেরা হবে। ট্রিপোনোমা প্যালিডাম, এটা দিয়ে কি হবে? এটা দিয়ে তোমার হচ্ছে তোমার হচ্ছে সিফিলিস হবে। আচ্ছা, তারপরে সিগেলা ডিসেন্ট্রি, এটা দিয়ে হচ্ছে তোমার ডিসেন্ট্রি বা ডায়রিয়া হবে। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এটা দিয়ে, এটা হচ্ছে তোমার যক্ষা রোগের জীবাণু, এরা দ্বারা যক্ষা হয়। সুতরাং উত্তর হবে এটা। আচ্ছা, তোমাদের সেট এ এর প্রশ্ন সলভ এই পর্যন্তই। আচ্ছা, এখন আমরা সেট বি এর সলিউশন দিব। 1 নম্বর প্রশ্ন দেখো, এখানে একটা মাইটোকন্ড্রিয়ার ফিগার দেওয়া আছে, একটা ক্লোরোপ্লাস্টের ফিগার দেওয়া আছে। ক নম্বর বলছে ট্রান্সক্রিপশন কি? আচ্ছা, নিউক্লিয়াসে ডিএনএ অণুর একটি সূত্রককে ছাঁচ হিসেবে ব্যবহার করে এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে ট্রান্সক্রিপশন। ঠিক আছে। আচ্ছা, ক নম্বরে দেখো নিউক্লিওটাইড বলতে কি বোঝো? নিউক্লিওটাইড কি? আচ্ছা, ধরো আমরা জানি ডিএনএ বা আরএনএ এগুলো কি নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড নিউক্লিওটাইডগুলো দিয়ে গঠিত হয়। তো এই নিউক্লিক অ্যাসিড গঠনের ক্ষেত্রে কি কি থাকে? সুগার থাকে, রাইবোজ সুগার, তার সাথে থাকে কি নাইট্রোজেন বেস। যখন এই সুগার বা হচ্ছে পেন্টোজ সুগারের সাথে নাইট্রোজেন বেস থাকে, সেটাকে বলা হচ্ছে নিউক্লিওসাইড। আর এই নিউক্লিওসাইডের সাথে যদি ফসফেট গ্রুপ যুক্ত থাকে, এই পুরোটাকে আমরা বলি হচ্ছে একটা নিউক্লিওটাইড। আর এখানে নাইট্রোজেনাস বেস বা নাইট্রোজেন ঘটিত ক্ষার হিসেবে কী কী থাকতে পারে? পিউরিন, পাইরিমিডিন, এগুলো। পিউরিনের মধ্যে কী কী থাকে? অ্যাডেনিন, গুয়ানিন। আর পাইরিমিডিনের মধ্যে কী কী থাকে? সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল, এগুলো। তো এই হচ্ছে নিউক্লিওটাইড। এখন আসো উদ্দীপকে কে এর গঠন বর্ণনা করো। কেটা কি ছিল বলো তো? মাইটোকন্ড্রিয়া ছিল না? মাইটোকন্ড্রিয়া ছিল। আচ্ছা, মাইটোকন্ড্রিয়ার এরকম গঠন যদি বলে, সর্বপ্রথম তোমরা কি করবে? একটা ফিগার আঁকাই দেবে, এরকম একটা সুন্দর ফিগার আঁকাই দেবে। এখন দেখো কি কি আছে এখানে। দুইটা আবরণী আছে মাইটোকন্ড্রিয়ার, বাইরে একটা আবরণী আছে বহিস্থ আবরণী, আর ভেতরে এই দেখো বাঁকানো বাঁকানো একটা আবরণী আছে, সেটাকে বলা হচ্ছে অন্তস্থ আবরণী। তাহলে দুইটা আবরণী পেলাম। এখন এই যে বহিস্থ আবরণী আর অন্তস্থ আবরণী, এই দুইটার মাঝখানে দেখো একটা জায়গা আছে, সেটাকে বলতেছি একটা প্রকোষ্ঠ, বহিস্থ প্রকোষ্ঠ। আর এই অন্ত আবরণীটা দেখো এরকম ভেতরের দিকে একটা প্রকোষ্ঠের সৃষ্টি করছে, এই যে এই ভেতরের এই অংশ, এটাকে কি বলা হচ্ছে? এটা হচ্ছে অন্তস্থ প্রকোষ্ঠ। তাহলে একটা বহিস্থ প্রকোষ্ঠ, একটা অন্তস্থ প্রকোষ্ঠ পেলাম, দুইটা আবরণী পেলাম। আচ্ছা, এখন এই যে ভেতরের অংশটা বা ভেতরের যেই আবরণীটা, সেটা ভেতরের দিকে দেখো ভাঁজ ভাঁজ হয়ে আছে। এই ভাঁজ যুক্ত যে অংশগুলো, সেগুলোকে বলা হয় হচ্ছে ক্রিস্টি। আর ভেতরের এই প্রকোষ্ঠ, এই প্রকোষ্ঠের মধ্যে কি থাকে? প্রকোষ্ঠের মধ্যে মূলত ম্যাট্রিক্স থাকে, এবং আর কি কি থাকে? এটা হচ্ছে তোমার ডিএনএ অণু থাকে, মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ থাকে, সেই ডিএনএ অণু থাকে, এবং রাইবোজোম থাকে, 70s রাইবোজোম থাকে। আচ্ছা, আর কি কি থাকতে পারে? এই ক্রিস্টির গায়ে অনেক সময় ছোট ছোট বৃন্তযুক্ত কিছু দানা লেগে থাকতে পারে। সেই দানাগুলোকে কি বলা হয়? অক্সিজোম। অনেক সময় এই দানাগুলো তোমার হচ্ছে এটিপি সিনথেসিস বা ইটিসি বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন নামেও পরিচিত হয়ে থাকতে পারে। তো এই হচ্ছে একটা মাইটোকন্ড্রিয়ার গঠন। এবার আসো ঘ নম্বরে কি বলেছে? উদ্দীপকে কে এবং এল এর শারীরবৃত্তীয় কাজ পরস্পর নির্ভরশীল, এটা বিশ্লেষণ করতে হবে। আর মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট কীভাবে একে অপরের উপর নির্ভরশীল, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, ক্লোরোপ্লাস্ট কি? একটা হচ্ছে প্লাস্টিড, সবুজ বর্ণের প্লাস্টিড। গাছের যেসব অংশ সবুজ থাকে সেখানে ক্লোরোপ্লাস্ট থাকে। ক্লোরোপ্লাস্টের কাজ কি? সে সালোক সংশ্লেষণ করবে। কিভাবে সালোক সংশ্লেষণ করবে? সে সূর্যের আলো নিবে, কার্বন ডাইঅক্সাইড নিবে, এবং তার ভেতরে কিছু এনজাইম থাকবে এবং ক্লোরোফিল, এই সব কিছুর সহায়তায় সে খাদ্য তৈরি করবে, কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি করবে। যখন খাদ্য তৈরি হয়, খাদ্যের সাথে কি তৈরি হয়? উৎপাদ হিসেবে অক্সিজেন তৈরি হয়। ঠিক আছে। এখন
উদ্ভিদ বাদে অন্যান্য কোনো জীবে তো ক্লোরোপ্লাস্ট সাধারণত থাকে না। তো এই যাদের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্ট থাকে না তাদের তো খাদ্য গ্রহণ করতে হয়, তার নিজের খাদ্য তৈরি করতে পারে না। তাহলে এসব প্রাণীর জন্য যে খাদ্যটা সেটা আলটিমেটলি উদ্ভিদ দেহ থেকে আসে। মূলত ক্লোরোপ্লাস্টের কারণে প্রাণী জগতও তা হচ্ছে উদ্ভিদ থেকে খাদ্যগুলো পাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তো এই যে খাদ্যটা পাইলো, খাদ্যটা সরল খাদ্যরূপে তো পায় না, সেই জটিল খাদ্যকে ভেঙে সরলে কনভার্ট করতে হয়। এরপর সেখান থেকে আমরা শক্তি পাই, সেই শক্তিটা আমরা ব্যবহার করি। আচ্ছা, এই যে শ্বসনের যে খাদ্যটা সেটা যে ভাঙলো, এটা কোথায় ভাঙবে বা হচ্ছে এই শ্বসনটা কোথায় হবে? মাইটোকন্ড্রিয়াতে হবে। মাইটোকন্ড্রিয়ায় তোমার হচ্ছে শ্বসনের গ্লাইকোলাইসিস বাদে বাকি যে 3টা ধাপ আছে, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, তারপরে হচ্ছে তোমার ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র, এই সবগুলো কোথায় হয়? মাইটোকন্ড্রিয়াতে হয়, তাই না? আচ্ছা, তো মাইটোকন্ড্রিয়াতে প্রয়োজনীয় শক্তি উৎপাদনের জন্য যে শ্বসনিক বস্তু লাগবে, সেই শ্বসনিক বস্তু আলটিমেটলি কোথা থেকে পাচ্ছে? সালোক সংশ্লেষণ থেকে। সালোক সংশ্লেষণ কোথায় হচ্ছে? তোমার ক্লোরোপ্লাস্টে হচ্ছে। তার মানে খাদ্যের জন্য ক্লোরোপ্লাস্টের ওপর বা হচ্ছে শ্বসনিক বস্তুর জন্য ক্লোরোপ্লাস্টের ওপর একটা নির্ভরশীলতা থেকেই যাচ্ছে। আবার মাইটোকন্ড্রিয়াতে যখন এই শক্তি উৎপন্ন হবে বা এটিপি উৎপন্ন হবে, এই প্রসেসটার ক্ষেত্রে, শ্বসনের ক্ষেত্রে অক্সিজেনটা প্রয়োজন হয়। অক্সিজেন ছাড়া তো সবার শ্বসন হবে না। এই অক্সিজেনটা আমরা কোথা থেকে পাই বলতো? এই যে সালোক সংশ্লেষণের পরে অক্সিজেনগুলো উৎপন্ন হয়, সেই অক্সিজেন ব্যবহার করে তোমার মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপন্ন করছে। আচ্ছা, যখন শক্তি উৎপন্ন হয় তখন তার সাথে এটিপির সাথে কি তোমার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় না? কার্বন ডাইঅক্সাইড তো উৎপন্ন হয়। এই কার্বন ডাইঅক্সাইডগুলো পরবর্তীতে ক্লোরোপ্লাস্ট আবার ব্যবহার করে খাদ্য তৈরি করে। তার মানে দেখো, মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট উভয়ে একে অপরের উপর নির্ভরশীল হচ্ছে। মাইটোকন্ড্রিয়া কেন নির্ভরশীল? শ্বসনিক বস্তুর জন্য আর অক্সিজেনের জন্য। ক্লোরোপ্লাস্ট কেন নির্ভরশীল? ওই যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে বিক্রিয়ার কারণে, সেইটার জন্য। সুতরাং আমরা বলতে পারি এই দুইটা একে অপরের উপর নির্ভরশীল। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন দেখো, জাইগোট, জায়গা থেকে জীব, জীব থেকে জনন কোষ। জাইগোট থেকে যখন সম্পূর্ণ জীব তৈরি হয় সেটা কি প্রক্রিয়া হয়? মাইটোসিস। সুতরাং এম দ্বারা মাইটোসিস বোঝানো হচ্ছে। আর জীবদেহে যখন জনন কোষ উৎপন্ন হয় সেটা কিসের মাধ্যমে? মায়োসিস বা মিওসিসের মাধ্যমে ঘটে। সুতরাং এন প্রক্রিয়াটা হচ্ছে মিওসিস। এখন আসলে ইন্টারকাইনেসিস কি? আচ্ছা, আমরা জানি মায়োসিসে দুই ধরনের থাকে, বিভাজন থাকে, মায়োসিস 1 এবং মায়োসিস 2। তো মায়োসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াসের প্রথম এবং দ্বিতীয় বিভক্তির মধ্যবর্তী যে সময়টা, সেটাকে বলা হয় হচ্ছে ইন্টারকাইনেসিস। ইন্টারকাইনেসিস আর ইন্টারফেজ দুইটা কিন্তু আলাদা, এটা একটু মাথায় রেখো। আচ্ছা, টেট্রাড বলতে কি বোঝো? টেট্রাড সাধারণত কোথায় দেখা যায়? প্যাকাইটিন উপপর্যায়ে দেখা যায়। আচ্ছা, এই যে প্যাকাইটিন উপপর্যায়ে দেখা যায় যখন বাইভ্যালেন্টগুলো সৃষ্টি হয়। বাইভ্যালেন্ট সৃষ্টির পরে তোমার যে ক্রোমোজোমগুলো থাকে, যে 2টা ক্রোমোজোম, তারা নিউক্লিয়াস তোমার হচ্ছে সেন্ট্রোমিয়ার ব্যতীত ক্রোমোজোমগুলো 2টা অংশে ভাগ হয়ে যায়। এই প্রতিটা জোড়া থেকে তাহলে 4টা করে অপত্য ক্রোমাটিডগুলো পাওয়া যায়। এই যে 4টা অপত্য ক্রোমাটিড, সেগুলোকে একত্রে বলা হয় হচ্ছে টেট্রাড। তাহলে টেট্রাড কোথায় দেখা যায়? প্যাকাইটিন উপপর্যায়ে দেখা যায়। আচ্ছা, এম বিভাজনের পর্যায়গুলো চিহ্নিত চিত্র আঁকো। এমটা কি? মাইটোসিস। মাইটোসিসে কি কি পর্যায় আছে? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রোফেজে কি হবে? প্রোফেজে তোমার একটা ফিগার দিতে হবে। ফিগারে কি কি ইন্ডিকেট করতে হবে? একটা নিউক্লিয়াসটা অনেক বড় হতে হবে, কারণ নিউক্লিয়াসটা বড় হয়ে যায়। এবং এর মধ্যে তোমার যেই ক্রোমোজোমগুলো আছে, ক্রোমোজোমগুলো দেখো সেন্ট্রোমিয়ার ব্যতীত 2 অংশে ভাগ হয়ে গেছে। এরকম লম্বালম্বি 2 ভাগে ভাগ হবে, এটা হবে। তো এইভাবে তোমার নিউক্লিয়াস থাকবে, তোমার হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন এখানে থাকবে। আচ্ছা, এইটুকু দেখায় প্রোফেজের চিত্র হয়ে যাবে। এরপর প্রোমেটাফেজে কি হয়? প্রোমেটাফেজে নিউক্লিওলাস, তারপর হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, এগুলো সাধারণত থাকে না। তাহলে দেখো এই ফিগারে এগুলো নাই। এরপরে এখানে কি তৈরি হয়? স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। দেখো স্পিন্ডল যন্ত্রগুলো তৈরি হয়েছে এবং স্পিন্ডল যন্ত্রের সাথে ক্রোমোজোমগুলো অ্যাটাচড হয়। এই যে দেখো ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার, সেগুলো এই স্পিন্ডল ফাইবারের সাথে যুক্ত হয়েছে। যেই স্পিন্ডল ফাইবারের সাথে এইগুলো যুক্ত হবে সেগুলোকে বলা হয় ট্র্যাকশন ফাইবার। ঠিক আছে? আচ্ছা, এরপরে এই ট্র্যাকশন ফাইবারে যেই ক্রোমোজোমগুলো লাগলো, সেগুলো ক্রোমোজোমের নৃত্যর মাধ্যমে বিষুবীয় অঞ্চলের দিকে আসতে থাকবে। ফলে যখন মেটাফেজ আসবে তখন বিষুবীয় অঞ্চলে সবগুলো ক্রোমোজোম দেখো বিষুবীয় অঞ্চলে আছে। ঠিক আছে? আচ্ছা, এছাড়া এখানে কি হবে? এই ধাপে ক্রোমাটিন তোমার হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াস সম্পূর্ণরূপে বিলুপ্ত থাকবে। এবং এই ধাপে তোমার হচ্ছে এগুলো সবচেয়ে বেশি খাটো এবং মোটা দেখাবে। ক্রোমাটিন গুলো সবচেয়ে খাটো ও মোটা দেখাবে।
অ্যানাফেজে কী হয়, সেন্ট্রোমিয়ারগুলো দুই ভাগে ভাগ হয়ে যায়, ফলে ট্র্যাকশন ফাইবারের আকর্ষণের কারণে অপত্য যে ক্রোমোজোমগুলো তৈরি হলো সেটা মেরুমুখী যাত্রা শুরু করে। এই যে দেখো মেরুমুখী যাত্রা শুরু করেছে, যেখানে সেন্ট্রোমিয়ারগুলো মিডিলে থাকতেছে আর বাহুগুলো মানে সেন্ট্রোমিয়ার অগ্রগামী, বাহুগুলো অনুগামী হয়ে থাকতেছে। আর টেলোফেজে কী হয়, টেলোফেজে দুইটা অপত্য নিউক্লিয়াস তৈরি হয়ে যায়, যেখানে প্রোফেজের ঠিক উল্টা কাজগুলো ঘটে। অর্থাৎ এখানে নিউক্লিওলাস আসবে, নিউক্লিয়ার মেমব্রেন আসবে, এবং ক্রোমোর যে অপত্য ক্রোমোজোমগুলো ছিল সেগুলো প্যাঁচানো আকৃতিতে ক্রোমাটিনে রূপান্তর হওয়া শুরু করবে। এইগুলো হচ্ছে টেলোফেজ হবে। এই তো হচ্ছে তার ফিগার। 9 নম্বর প্রশ্নে কি বলেছিল, উদ্দীপক, আচ্ছা এটা তো না, দুঃখিত। এম এবং এন বিভাজনের মধ্যে পার্থক্য লেখো, অর্থাৎ মাইটোসিস এবং মায়োসিস এই দুটোর মধ্যে পার্থক্য লিখতে হবে। এটা খুবই সহজ তোমাদের জন্য, 9-10 থেকে পড়ে আসতেছো, দেখো সহজেই অনেকগুলো পয়েন্ট লেখা যাবে। প্রথমে আসো, মাইটোসিস এটা কোথায় ঘটবে, জীবের দৈহিক কোষে ঘটবে বা দেহকোষে। মায়োসিস কোথায় ঘটবে, জনন মাতৃকোষে ঘটবে। মাইটোসিস ডিপ্লয়েড, হ্যাপ্লয়েড, পলিপ্লয়েড সব কোষেই ঘটতে পারে, কিন্তু মায়োসিসটা শুধুমাত্র ডিপ্লয়েড কোষে ঘটতে পারে, ডিপ্লয়েড কোষে ঘটতে পারবে, হ্যাপ্লয়েড কোষে কখনোই ঘটতে পারবে না। আচ্ছা, নিউক্লিয়াসের পর্যায় মধ্যক দশা দীর্ঘস্থায়ী হয় হচ্ছে মাইটোসিসে, আর পর্যায় মধ্যক দশা স্বল্প হয় মায়োসিসের ক্ষেত্রে। আচ্ছা, মাইটোসিসের ক্ষেত্রে রেপ্লিকেশনটা কখন হয়, ওই যে ইন্টারফেজের এস ধাপে বা সিনথেসিস ধাপে ইন্টারফেজে হবে, আর এই ডিএনএ রেপ্লিকেশন হবে প্রোফেজ ধাপে। আচ্ছা, ক্রোমোমিয়ার কোথায় দেখা যায় বলো তো, মায়োসিসে দেখা যায় না, মায়োসিসের লেপ্টোপ্রোটিন পর্যায়ে ক্রোমোমিয়ার দেখা যায়, অর্থাৎ প্রোফেজে। প্রোফেজের প্রথম ধাপ যেটা, সেটা হচ্ছে লেপ্টোপ্রোটিন, সেই ধাপে মায়োসিস দেখা যায়। কিন্তু মাইটোসিসের ক্ষেত্রে সাধারণত এই ক্রোমোমিয়ারগুলো দেখা যায় না। আচ্ছা, প্রোফেজ স্বল্পস্থায়ী এবং তুলনামূলক সরল হয় তোমার মাইটোসিসের কারণে, মাইটোসিসের ক্ষেত্রে। আর মায়োসিসের ক্ষেত্রে কি হয়, এটা অনেক তোমার হচ্ছে জটিল এবং খুব লেন্দি আর কি, এজন্য এটাকে আবার 5টা উপপর্যায়ে ভাগ করা হয়। আচ্ছা আচ্ছা, মায়োসিসের ক্ষেত্রে কায়োজমা সৃষ্টি হয়, ক্রসিং ওভার হয়, তারপরে কিন্তু তোমার হচ্ছে মাইটোসিসের ক্ষেত্রে এরকম কিছু হয় না, ফলে জিনের কোনো বিনিময় ঘটে না, এবং তোমার হচ্ছে মায়োসিসের ক্ষেত্রে জিনের বিনিময় ঘটে। আচ্ছা, এই মাইটোসিসের মেটাফেজ দশায় সেন্ট্রোমিয়ার সহ ক্রোমোজোম অনুদৈর্ঘ্য বিভক্ত হয়, কিন্তু এখানে অবিভক্ত থাকবে মায়োসিসের ক্ষেত্রে। আচ্ছা, অ্যানাফেজে প্রতিটি ক্রোমোজোমে দুভাগে বিভক্ত হয়ে দুই মেরুতে যাবে, ফলে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকবে। কিন্তু এখানে তো অ্যানাফেজ দশায় হচ্ছে এই অবিভক্ত ক্রোমোজোম যেটা আছে সেটা অর্ধেক এক মেরুতে যায়, অর্ধেক আরেক মেরুতে যায়, যার ফলে ক্রোমোজোমের সংখ্যাও অর্ধেক হয়ে যায়। এখানে মাইটোসিসের ক্ষেত্রে কি হয়, নিউক্লিয়াস ক্রোমোজোম একবার বিভাজিত হয়, মায়োসিসের ক্ষেত্রে নিউক্লিয়াসটা হয়ে যাবে দুইবার, কিন্তু ক্রোমোজোমটা একবার বিভাজিত হবে। এই বিভাজনে একটা থেকে দুইটা কোষের সৃষ্টি হয়, আর মায়োসিসে একটা থেকে 4টা অপত্য কোষের সৃষ্টি হয়। আচ্ছা, আর মায়োসিসের ক্ষেত্রে অপত্য কোষের যে গুণাগুণ সেটা মাতৃগুণ থেকে ভিন্ন হতে পারে, মাইটোসিসের ক্ষেত্রে হুবহু একই বা সমগুণ সম্পন্ন দুইটা কোষ উৎপন্ন হয়। আচ্ছা, এই তো গেল 2টা প্রশ্ন। এখন হচ্ছে 3 নম্বর প্রশ্ন, জীবদেহে বিদ্যমান বৃহৎ পলিপেপটাইড যৌগ এফ এর বিশেষ ধরন জি বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করে। আচ্ছা, এখানে পলিপেপটাইড যৌগ এফ দ্বারা কি বোঝানো হচ্ছে, এফ দ্বারা হচ্ছে এনজাইম বোঝানো হচ্ছে, যা এক ধরনের প্রোটিন, আর জি দ্বারা হচ্ছে কোএনজাইম বোঝানো হচ্ছে। আচ্ছা, প্রথমে বলো কোএনজাইম কি। এনজাইমের প্রস্থেটিক গ্রুপটি কোনো জৈব রাসায়নিক পদার্থ হলে তাকে বলা হয় হচ্ছে কোএনজাইম। আত্মঘাতী অঙ্গাণু কি। আচ্ছা, আত্মঘাতী অঙ্গাণু হচ্ছে লাইসোজোম। কেন লাইসোজোম আত্মঘাতী অঙ্গাণু, লাইসোজোমের মধ্যে বিভিন্ন ধরনের হাইড্রোলাইটিক এনজাইম থাকে, তাই না, 50-এর অধিক হাইড্রোলাইটিক এনজাইম থাকে। এই এনজাইমগুলো কি করে, এনজাইমগুলো ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে, অর্থাৎ এগুলো ধ্বংসকারী তোমার হচ্ছে এনজাইম। আচ্ছা, এই এনজাইম একটা আবরণী দ্বারা আবৃত থাকে, যেটাকে বিভিন্ন ধরনের স্টেবিলাইজার সেটাকে স্টেবল করে রাখে। যদি কোনো কারণে এই আবরণীটা তোমার হচ্ছে নষ্ট হয়ে যায়, যেমন আমরা যখন অনেকক্ষণ ধরে না খেয়ে থাকি, তখন লাইসোজোমের এই আবরণটা ভেঙে যায়, ফলে এখান থেকে এই এনজাইমগুলো বের হয়ে যায়। এনজাইম যখন বের হয়ে কোষে আসবে, তখন কোষের যে বিভিন্ন অঙ্গাণু আছে সেই অঙ্গাণুগুলোকে সে নষ্ট করে ফেলবে, অর্থাৎ কোষের নিজস্ব লাইসোজোম দ্বারা নিজেই ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। এজন্য এটাকে বলা হয় হচ্ছে আত্মঘাতী অঙ্গাণু বা সুইসাইডাল স্কোয়াড বলা হয়।
গ নম্বর কি বলছে, এফ যৌগটি তৈরির প্রক্রিয়া গাঠনিক সংকেত সহ দেখাও। এফ যৌগটা কি ছিল? এফ যৌগটা ছিল হচ্ছে এনজাইম বা মূলত হচ্ছে প্রোটিন। প্রোটিনটা কিভাবে তৈরি হয়? প্রোটিন মূলত অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি হয়, তাই না? অ্যামিনো অ্যাসিড দিয়ে দুইটা মূলক থাকে, একটা কি অ্যামিনো মূলক আর একটা হচ্ছে অ্যাসিড মূলক থাকে, কার্বক্সিলিক অ্যাসিড মূলক থাকে, কার্বক্সিল গ্রুপ থাকে। আচ্ছা, তো এই একটা অ্যামিনো অ্যাসিডের আমরা গঠনটা দেখি। দেখো গঠনটা সাধারণত এরকম হয়, কার্বন, কার্বনের 4টা হাত, একটা হাতে কি থাকবে তোমার অ্যাসিড গ্রুপ থাকবে, একটা হাতে অ্যামিনো গ্রুপ থাকবে, আরেকটা হাতে আর দিয়ে বোঝা যাচ্ছে এখানে কার্বন চেইন থাকবে, আর একটাতে হচ্ছে হাইড্রোজেন থাকবে। ঠিক আছে, এই হচ্ছে একটা অ্যামিনো গ্রুপ। এখানে ভেঙে দেখানো হয়েছে। ভেঙে কিভাবে দেখানো হচ্ছে, সি এর সাথে তোমার হচ্ছে একটা ওএইচ থাকবে, একটা হচ্ছে ও থাকবে, আর একটা এইচ এপাশে হচ্ছে এপাশে হাতের সাথে এই হচ্ছে কার্বনের সাথে যুক্ত থাকবে। এই যে এটা সি ডবল এইচ হচ্ছে এইটুকু, আর এখানে NH2 দেখানো হয়েছে। এখন দেখো এইটুকু একটা অ্যামিনো অ্যাসিড, এইটুকু একটা অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে। আচ্ছা, যখন দুইটা এরকম অ্যামিনো অ্যাসিড পরস্পর কাছাকাছি আসে বা আমরা যখন দুইটাকে যুক্ত করব, তখন এখানকার যে ওএইচ গ্রুপ ছিল, এখানকার ওএইচ গ্রুপ এবং এখানে নাইট্রোজেনের সাথে যে হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেন এবং ওএইচ এই দুটো মিলে এখনও পানি তৈরি করবে। সেই পানিটা আলটিমেটলি বের হয়ে যাবে। যখন পানিটা বের হয়ে যাবে তখন কি হবে, এর একটা হাত ফাঁকা থেকে গেল, এর একটা হাত ফাঁকা থেকে গেল, তখন এরা দুজন পরস্পরের মধ্যে একটা বন্ধন তৈরি করবে। ঠিক আছে, এই যে বন্ধনটা দেখতে এরকম হবে। তখন এই বন্ধনটাকে আমরা বলবো হচ্ছে পেপটাইড বন্ধন। এভাবে মূলত পেপটাইড বন্ধন তৈরি হয়, যার মাধ্যমে একটা অ্যামিনো অ্যাসিড আরেকটা অ্যামিনো অ্যাসিডের সাথে যুক্ত হয়। এভাবে তোমার হচ্ছে পেপটাইড, পলিপেপটাইড এবং আলটিমেটলি প্রোটিন তৈরি হয়। আচ্ছা, সুতরাং আমরা বুঝতে পারলাম এফ যৌগ কীভাবে গঠিত হয়, সেটা আমরা দেখতে পেলাম। ঘ নম্বর প্রশ্ন দেখো, উদ্দীপকের যৌগ এফ এবং জি গঠনগতভাবে অভিন্ন হলেও কার্যগতভাবে ভিন্ন। আচ্ছা, এফটা আমরা বলছিলাম প্রোটিন, প্রোটিন মূলত এনজাইম, আর আরেকটা কি, একটা হচ্ছে জিটা বলছিলাম কোএনজাইম। ঠিক আছে, এখন প্রোটিন, এনজাইম এবং কোএনজাইমের পার্থক্যটা লাগবে। এনজাইমটা কি, একটা বড় অণু না, বৃহৎ পলিমার অণু, অ্যামিনো অ্যাসিডের পলিমার, সুতরাং এটা হচ্ছে বড় একটা প্রোটিন অণু যা হচ্ছে প্রোটিন ধর্মী। আর কোএনজাইম এটা হচ্ছে প্রোটিন অণুর একটা অপ্রোটিন অংশ যা জৈব রাসায়নিক যৌগ। ঠিক আছে, আচ্ছা, এনজাইমে কি হবে, অনেক বেশি এর হচ্ছে ওজন হবে, কত হবে, 12,000 থেকে 10 লাখ ডাল্টন পর্যন্ত হতে পারে। কোএনজাইম যেহেতু ছোট, এর হচ্ছে 500 ডাল্টনের কম হবে এর ওজন। তারপরে এর কাজ কি, এনজাইম হচ্ছে স্বতন্ত্রভাবে কাজ করতে পারে, কিন্তু কোএনজাইম প্রোটিন অংশ ব্যতীত কাজ করতে পারবে না। আচ্ছা, তুমি যদি প্রোটিন বা এনজাইমকে তাপ দাও তাহলে কি সেটা নষ্ট হয়ে যাবে না? সুতরাং 50 থেকে 60 ডিগ্রি তাপমাত্রার অধিক যদি তাপমাত্রা থাকে, সেক্ষেত্রে এনজাইমটা কার্যকর থাকে না। কিন্তু কোএনজাইম এটা তো অপ্রোটিন অংশ, সুতরাং এখানে যতই তাপ দেয় এর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এটা অকেজো হবে না। আচ্ছা, এই কোএনজাইমগুলো অনেক সময় ভিটামিন হিসেবে কাজ করে, কিন্তু এনজাইম তো কখনো ভিটামিন হিসেবে কাজ করবে না। উদাহরণ কি, বিভিন্ন এনজাইমের প্রোটিয়েজ, লাইপেজ এগুলো, আর এনজাইমের এগুলো উদাহরণ, কোএনজাইমের উদাহরণ এটিপি, এনএডি, এফএডি এগুলো। আচ্ছা, তো 3 নম্বর প্রশ্নটা হয়ে গেল। এবার আসো প্রশ্ন 4-এ। আচ্ছা, এখানে দেখো কি দেওয়া আছে, ওপি, ওতে দেওয়া আছে অতি আণুবীক্ষণিক অকোষীয়। আচ্ছা, এরকম দুটো বৈশিষ্ট্য আছে, এরকম একটা জীবের নাম বলো তো, সেটা কি? সেটা হচ্ছে ভাইরাস। আর আণুবীক্ষণিক আদিকোষীয়, আদিকোষীয় সাধারণত কি হয়, ব্যাকটেরিয়া। তাহলে ওটা হচ্ছে ভাইরাস, পিটা হচ্ছে ব্যাকটেরিয়া। এবার আসো ক নম্বর প্রশ্ন, ব্যাকটেরিওফাজ কাকে বলা হয়? যে সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করবে এবং ব্যাকটেরিয়ার অভ্যন্তরে প্রবেশ করে তার সংখ্যা বৃদ্ধি করবে এবং সর্বশেষে ব্যাকটেরিয়াটাকে ধ্বংস করবে, এ ধরনের যে ভাইরাসগুলো আছে তাদের কি বলা হয়, ব্যাকটেরিওফাজ। আচ্ছা, ক নম্বর দেখো কি বলছে, সাইজন্ট। আচ্ছা, সাইজন্ট এই ওয়ার্ডটা আমাদের মাথায় আসলে আমরা বুঝি যে একটা বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা, কার, ম্যালেরিয়া পরজীবী। তো ম্যালেরিয়া পরজীবী হেপাটিক সাইজোগনিতে ক্রিপ্টোজয়েড থেকে যখন হচ্ছে কিছুটা কনভার্ট হয়, তখন ক্রিপ্টোজয়েডের যে নিউক্লিয়াস সেটা বিভাজিত হয়ে অসংখ্য নিউক্লিয়াস গঠন করে, প্রায় 1200-র মতো। এই 1200 নিউক্লিয়াস বিশিষ্ট যে দশা, সেটাকে বলা হয় হচ্ছে সাইজন্ট। আচ্ছা, গ নম্বর কি বলেছে, উদ্দীপকে ও এর গঠন ব্যাখ্যা করো। ও আমরা পেয়েছি হচ্ছে ভাইরাস, তাহলে ভাইরাসের গঠনটা কি,
আমরা জানি ভাইরাস কী দিয়ে গঠিত, নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে গঠিত। তার মানে এর কেন্দ্রে থাকবে হচ্ছে কিছু কেন্দ্রীয় বস্তু হিসেবে নিউক্লিক অ্যাসিড থাকবে। এই যে ফিগারটা দেখো, এর কেন্দ্রে দেখো ডট ডট যে অংশগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে। আর নিউক্লিক অ্যাসিডকে আবৃত করে রাখার জন্য বা প্রোটেকশন দেওয়ার জন্য এর বাইরে থাকবে নিউক্লিয়ার মানে হচ্ছে প্রোটিন, ঠিক আছে। এখানে দেখো বাইরে এরকম গোল 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 প্রোটিন আছে, সেই প্রোটিনগুলোকে একত্রে বলা হয় হচ্ছে ক্যাপসিড। বাইরে যে আবরণ সেটাকে একত্রে বলা হয় ক্যাপসিড। প্রত্যেকটা ক্যাপসিডে যে ছোট ছোট গোল গোল অংশ দিয়ে গঠিত হয়েছে না, এই প্রত্যেকটা একককে বলা হয় হচ্ছে ক্যাপসোমিয়ার, ঠিক আছে। এই প্রত্যেকটা একক হচ্ছে ক্যাপসোমিয়ার, এটা হচ্ছে ক্যাপসিড। আচ্ছা, অনেক ক্ষেত্রে এই নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনের বাইরেও বাইরে আরেকটা আবরণ থাকতে পারে, যেটাকে বলা হচ্ছে এনভেলপ। হ্যাঁ, এগুলো সাধারণত এইচআইভি, করোনা, তারপরে হচ্ছে হারপিস, ইনফ্লুয়েঞ্জা, এগুলোর ক্ষেত্রে এই বাইরে এনভেলপটা দেখা যায়। এই যে এগুলো হচ্ছে এনভেলপ, আর এর বাইরে হচ্ছে স্পাইকের মতো কাটা কাটা অংশ দেখা যায়, ঠিক আছে। এরকম কাটা কাটা অংশ দেখা যায়, এই যেগুলো কাটা কাটা এগুলোকে স্পাইক বলা হচ্ছে। এই হচ্ছে একটা ভাইরাসের গঠন, ঠিক আছে। আচ্ছা, নিউক্লিক অ্যাসিডের কাজ কী হবে, এই বৈশিষ্ট্যগুলোকে বহন করবে। আর ক্যাপসিডের কাজ কী হবে, প্রথম প্রধান কাজ তো এটা হচ্ছে রক্ষা করা। সেকেন্ড কথা, এ হচ্ছে সর্দি কাশির উদ্বেগ ঘটাতে পারে, এবং এই নিউক্লিক অ্যাসিডের যে ক্যাপসিড মানে ব্যাকটেরিয়ার যে ক্যাপসিড, এটা মানে পোষক কোষকে আক্রমণ করতে সে সাহায্য করবে। আচ্ছা, এই হচ্ছে এর গঠন। জিন প্রকৌশল ও পরিবেশ ব্যবস্থাপনায় উদ্দীপকে পি এর বহুবিধ ব্যবহার আছে। জিন প্রকৌশল ক্ষেত্রে ব্যাকটেরিয়ার অনেক বেশি ব্যবহার রয়েছে। আচ্ছা, পি হচ্ছে ব্যাকটেরিয়া। এখন দেখো, জিন প্রকৌশলের মাধ্যমে আমরা কি করি, রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করে, বা এই পদ্ধতিটিকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। হ্যাঁ, আর এর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি করতে পারি বা নতুন নতুন প্রাণী তৈরি করতে পারি, যেগুলো মানব কল্যাণের উদ্দেশ্যে ব্যবহার করা হয়। তো বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া দেখো, ইকোলাই, অ্যাগ্রোব্যাকটেরিয়াম, এই ব্যাকটেরিয়াগুলোর মধ্যে থাকে হচ্ছে প্লাজমিড, ঠিক আছে। এই প্লাজমিডের ইম্পর্টেন্স কি, প্লাজমিড তোমার ডিএনএ এর বাহক হিসেবে কাজ করে। ধরো কোনো একটা জীবে একটা ভালো বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যের জন্য কোনো একটা জিন দায়ী, সেই জিনটা কোনো একটা ডিএনএর কোনো একটা পার্টে আছে, তো সেই ডিএনএর পার্টটা আমরা কেটে ধরো অন্য কোনো একটা জীবে তোমার হচ্ছে অ্যাটাচ করব, সেটার জন্য ওটাকে কেটে বাহক হিসেবে নিয়ে যাওয়ার জন্য প্লাজমিডকে ব্যবহার করা হয়। এভাবে এই অ্যাগ্রোব্যাকটেরিয়াম, ইকোলাই, এগুলার প্লাজমিডকে ব্যবহার করে আমরা নতুন ধরনের জীব তৈরি করতে পারি বা ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি করতে পারি। এর মাধ্যমে কী কী তৈরি করা হয়েছে দেখো, মানুষের ইনসুলিন তৈরি, তারপরে হচ্ছে রোগ পোকামাকড় প্রতিরোধক্ষম উদ্ভিদ তৈরি, তারপরে হচ্ছে লবণাক্ততা প্রতিরোধী তোমার হচ্ছে উদ্ভিদ, এরকম অনেক কিছু, বিভিন্ন তোমার হচ্ছে ওষুধ, এই সব কিছু তৈরির ক্ষেত্রে মূলত এই ব্যাকটেরিয়াটা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি খুব বেশি জনপ্রিয়। আচ্ছা, বর্তমান সময়ে দেখবা যে বাজারে বীজহীন তরমুজ তৈরি করা হচ্ছে, তো তরমুজ পাওয়া যাচ্ছে। এগুলো কীভাবে তৈরি করা হয়, এই জিন প্রকৌশলের মাধ্যমে তৈরি করা হয়, আর যেগুলোর ক্ষেত্রে ব্যাকটেরিয়া খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, এখন আসো পরিবেশ ব্যবস্থাপনায় ব্যাকটেরিয়ার ভূমিকা। আচ্ছা, এই যে তুমি আশেপাশে দেখো যে প্রতিনিয়ত গাছের পাতা ঝরতেছে, তারপরে বিভিন্ন প্রাণী মারা যাচ্ছে, সেগুলোকে মাটির সাথে কে মিশিয়ে দেয় বলো তো, এই ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াকে বলা হয় প্রকৃতির ঝাড়ুদার, কারণ এরা তারা কি করে, এই মৃত যে জীবগুলো থাকে সেগুলোকে তোমার হচ্ছে খেয়ে সেগুলোকে মাটির সাথে মিশিয়ে দেয়, ফলে পরিবেশ দূষণটা রোধ হয়। তো এছাড়াও তারা কি করে, তোমার হচ্ছে পয়ঃপ্রণালীকে পরিষ্কার রাখতে তোমার হচ্ছে মলমূত্র যেগুলো তৈরি হয় সেগুলোকে ভেঙে তোমার হচ্ছে ইয়ে করে দেয় আর কি, মাটির সাথে মিশিয়ে দেয়। এগুলোর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন দেখো, ব্যাসিলাস, ইকোলাই, ক্লোস্ট্রিডিয়াম, মেথেনোকক্কাস, এগুলো হচ্ছে বায়োগ্যাস উৎপন্ন করে। পয়ঃপ্রণালীর ক্ষেত্রে তোমার হচ্ছে আচ্ছা, আগে দেখি যে অনেক সময় সমুদ্রের পানিতে তেল পড়ে যায় না, সেই তেলটাকে অপসারণ করে হচ্ছে সিউডোমোনাস এরোবিনোসা, ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা তোমার হচ্ছে ব্যাকটেরিয়া আছে যেটার নাম হচ্ছে জুগলিয়া র্যামিগেরা। এরা কি করে, এরা হচ্ছে যে যে বর্জ্যগুলো থাকে সেগুলোকে ভেঙে নষ্ট করে ফেলে আর কি। এভাবে আর কি পরিবেশ ব্যবস্থাপনায় বা হচ্ছে তোমার হচ্ছে জিন প্রকৌশলে ব্যাকটেরিয়া খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, এখন আসো বহু নির্বাচনী প্রশ্ন। আচ্ছা, প্রথমে দেখো এখানে একটা ডিএনএ আছে, ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে, আরএনএ থেকে অ্যামিনো অ্যাসিড, মানে এটা হচ্ছে প্রোটিন তৈরি হচ্ছে। তাহলে এটা কি, এ হচ্ছে ট্রান্সক্রিপশন, বি হচ্ছে ট্রান্সলেশন। এ প্রক্রিয়া ও বি প্রক্রিয়া সংগঠিত হয় যথাক্রমে
ট্রান্সক্রিপশনটা কোথায় হয়? ট্রান্সক্রিপশনটা হবে নিউক্লিয়াসে। আর বিটা হবে কোথায়? বিটা হবে সাইটোপ্লাজমের রাইবোজোমে। সুতরাং এখানে কোথায় সংঘটিত হবে? নিউক্লিয়াস এবং রাইবোজোম। এটা হবে না, এ তো হচ্ছে নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াস ও মাইটোকন্ড্রিয়া হবে না, লাইসোজোম তো হবেই না, ডি হবে উত্তর, নিউক্লিয়াস এবং রাইবোজোম। 2 নম্বরে দেখো কি বলছে, উদ্দীপকের প্রক্রিয়াসমূহের ক্ষেত্রে কোনটি সঠিক? এ প্রক্রিয়ায় প্রাইমার তৈরি হয়। এ মানে কি? ট্রান্সক্রিপশনে তো প্রাইমার তৈরি হবে না। বি প্রক্রিয়ার সাথে টিআরএনএ সংশ্লিষ্ট, বিটা হচ্ছে ট্রান্সলেশন। আচ্ছা, ট্রান্সলেশনের ক্ষেত্রে টিআরএনএটা সংশ্লিষ্ট, এটা হচ্ছে সঠিক। টিআরএনএ মানে কি? ট্রান্সফার আরএনএ। ট্রান্সফার আরএনএগুলো কী করে? অ্যামিনো অ্যাসিডগুলোকে ধরে নিয়ে আসে, কোড অনুসারে অ্যামিনো অ্যাসিডগুলোকে ধরে নিয়ে আসে। সুতরাং ট্রান্সলেশনের সাথে এটা সংযুক্ত। এ প্রক্রিয়া ইন্টারফেজে সম্পন্ন হয় না, এ প্রক্রিয়াতে ইন্টারফেজে সম্পন্ন হবে না। বি প্রক্রিয়ায় স্প্লাইসিং ঘটে। বি প্রক্রিয়া মানে ট্রান্সলেশনে তো কোনো স্প্লাইসিং ঘটে না, এটা হচ্ছে এ প্রক্রিয়ায় ঘটে। যাই হোক, এর উত্তর তাহলে কী হবে? বি। কোষপ্রাচীর প্রধানত নিচের কোনটি দিয়ে গঠিত হয়? কেরাটিন, লিপোপ্রোটিন, কাইটিন নাকি সেলুলোজ? না, কোষপ্রাচীর প্রধানত সেলুলোজ দ্বারা নির্মিত হয়। কোষপ্রাচীর প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিনকে একত্রে কী বলা হয়? গ্লাইকোফোরিন? না, এটা বলে না। গ্লাইকোজেন? এটাও না। লিপোপ্রোটিন তো না। গ্লাইকোক্যালিক্স, এটা উত্তর হবে গ্লাইকোক্যালিক্স। আচ্ছা, গলকি বডির অপর নাম কি? মাইক্রোটিউবিউলস? না, এটা তো আলাদা একটা অঙ্গাণু। ডিকটিওসোম? হ্যাঁ, এটা উত্তর, ডিকটিওসোম। ভেসিকল তো না, সিস্টার্নিও না। আচ্ছা, গলকি বডির বেশ কয়েকটা অপর নাম আছে, দেখো। ডিকটিওজোম, ইডিওজোম, লিপোকন্ড্রিয়া, এই সবগুলো হচ্ছে গলগি বডির অপর নাম। আচ্ছা, এই ডিকটিওজোম কেন বলা হয়? কারণ এর হচ্ছে এক জায়গায় গাদা করে থাকে তোমার হচ্ছে গলগি বডিগুলো, এই জন্য। আচ্ছা, স্টপ কোডন কি কোনটি? আমরা জানি স্টপ কোডন কি কি? UAA, UAG, UGA। এখানে কোনটা আছে? অক্ত স্টার্ট কোডন, এটা না, এটাও না, এটাও না, উত্তর হচ্ছে এ, এটা ডি, UAA। সেন্ট্রিওলের কাজ কি? সিলা এবং ফ্লাজেলা সৃষ্টি করে, এটা সত্য। শুক্রাণুর লেজ গঠন করে, এটা সত্য। মাকুতন্ত্র গঠন করে, এটাও সত্য। সুতরাং 1, 2, 3 সবগুলো সত্য। আচ্ছা, কোষচক্রের কোন পর্যায়ে ডিএনএ অনুলিপন হয়? এম পর্যায়ে। এম পর্যায়ে মানে কি? এম পর্যায়ে হচ্ছে মাইটোসিস, মানে এখানে কোষ বিভাজন ঘটবে, এটা হবে না উত্তর। আচ্ছা, এস মানে কি? এস মানে সিনথেসিস। এই পর্যায়ে কি হয়? ডিএনএটা অনুলিপন হয় বা হচ্ছে 2টা ডিএনএ তৈরি হয়, সুতরাং এটা হবে উত্তর। আচ্ছা, জীবন ধাপে তো হয় না। জীবন ধাপে বিভিন্ন ধরনের প্রোটিন, আরএনএ, সাইক্লিন সিডিকে, এই যৌগগুলো তৈরি হয়। G2তেও হয় না। G2তে মাইক্রোটিউবিউলস আসে, তারপরে হচ্ছে এখানে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর এগুলো থাকে, এবং কোষটা পরবর্তী কোষ বিভাজনে যাবে কিনা এসব কিছু নির্ধারিত হয়। সুতরাং উত্তর হবে হচ্ছে বি। বহু নিউক্লিয়াসযুক্ত উদ্ভিদ কোষকে কি বলা হয়? আচ্ছা, বহু নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষ। ট্রপোব্লাস্ট না, ট্রপোব্লাস্ট হচ্ছে ম্যালেরিয়া পরজীবীর একটা তোমার হচ্ছে ধাপ, এটা না, ট্রপোপ্লাস্ট হবে না। সাইজন্ট। আচ্ছা, সাইজন্টটা বহু নিউক্লিয়ার বিশিষ্ট একটা পর্যায় বা দশা, কিন্তু এখানে তো এটা তো উদ্ভিদের ক্ষেত্রে না, এটা ম্যালেরিয়া পরজীবীর ক্ষেত্রে, সুতরাং এটা হবে না। প্লাজমোডিয়ামটা কি? প্রাণী কোষের যদি হচ্ছে বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থা থাকে তাকে প্লাজমোডিয়াম বলে, কিন্তু এখানে তো উদ্ভিদ কোষ বলছে, সুতরাং এটাও হবে না। উত্তর হবে সিনোসাইট। বহু নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদকে কি বলা হয়? সিনোসাইট বলা হয়। টিস্যুর মোট সংখ্যা ও মাইটোসিসরত কোষ সংখ্যার অনুপাতকে কি বলা হয়? আচ্ছা, আমরা দেখছিলাম না, একটা হচ্ছে সমীকরণ ছিল, যে সমীকরণটা, যে মাইটোসিসরত কোষ সংখ্যা ডিভাইডেড বাই মাইটোসিস মোট কোষ সংখ্যা, এটাকে বলা হয়েছে মাইটোটিক ইনডেক্স। হ্যাঁ, তাহলে এটার উত্তর কী হবে? মাইটোটিক ইনডেক্স। কোষচক্রের জীবন পর্যায়ে কি হয়? জীবন পর্যায়ে বিভিন্ন প্রোটিন এবং আরএনএ তৈরি হয়, হ্যাঁ এটা সত্য। ডিএনএ অনুলিপন ঘটে না, ডিএনএ অনুলিপন তো ঘটে না, অনুলিপন ঘটে এস ধাপে, 30 থেকে 40% সময় ব্যয় হয়, এটাও সঠিক। সুতরাং উত্তর হবে 1 ও 3। 12 নম্বর প্রশ্ন দেখো, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। অ্যামিনো অ্যাসিডের পলিমার যৌগটি জীবদেহের বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ, এটির সাথে ধাতুযুক্ত হয়ে ভিন্ন রূপে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আচ্ছা, এই পলিমারটা মূলত হচ্ছে তোমাকে এনজাইমটাকে বলা হচ্ছে, যেহেতু এখানে রাসায়নিক বিক্রিয়ার কথা বলা হয়েছে। সুতরাং 12 নম্বর প্রশ্ন দেখো, উক্ত পলিমার তৈরিতে নিচের কোনটি ব্যবহৃত হয়?
আচ্ছা, এখানে প্রোটিন তৈরি হয়েছে, এনজাইম তো একটা প্রোটিন, তাহলে প্রোটিন তৈরিতে কি বন্ধন লাগে? গ্লাইকোসাইডিক বন্ধন তো লাগবে না, এটা হবে না। পেপটাইড বন্ধন লাগবে, হাইড্রোজেন বন্ধন এবং অ্যাস্টার বন্ধন এগুলো আর কি প্রয়োজন না। পেপটাইড বন্ধন দ্বারা প্রোটিন তৈরি হয় বা হচ্ছে এনজাইমটা তৈরি হয়। 13 নম্বর প্রশ্ন দেখো, ধাতুযুক্ত জৈব যৌগের রূপটিকে কি বলা হয়? আচ্ছা, এনজাইমের সাথে যদি এরকম ধাতুযুক্ত যৌগ থাকে সেটা কি হবে? সেটাকে আমরা বলি হচ্ছে কোফ্যাক্টর। এই যে ধাতু থাকলে সেটাকে আমরা কোফ্যাক্টর বলি। আচ্ছা, এখানে আরও কিছু পয়েন্ট দেওয়া আছে, দেখো যে সরল এনজাইম কোনটা? যদি এনজাইমটা শুধু প্রোটিন দিয়ে গঠিত হয় তাকে বলবো সরল প্রোটিন। এনজাইমের সাথে যদি কোনো একটা অপ্রোটিন অংশ থাকে সেটাকে আমরা বলি হচ্ছে কনজুগেট প্রোটিন বা কনজুগেট এনজাইম। আচ্ছা, কনজুগেট প্রোটিনের প্রোটিন অংশকে বলা হয় অ্যাপো এনজাইম, আর অপ্রোটিন অংশকে বলা হয় হচ্ছে প্রস্থেটিক গ্রুপ। এই প্রস্থেটিক গ্রুপটা যদি মেটাল বা ধাতুর হয় তাকে আমরা বলি কোফ্যাক্টর। এখানে এই কোফ্যাক্টরের কথাই চেয়েছে। আচ্ছা, কোন লিপোপ্রোটিনকে ব্যাড কোলেস্টেরল বলা হয়? ভেরি লো ডেন্সিটি লিপোপ্রোটিন বা ভিএলডিএল, হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, লো ডেন্সিটি লিপোপ্রোটিন, নাকি কাইলোমাইক্রন? আচ্ছা, এর মধ্যে সবচেয়ে ব্যাড বা হচ্ছে খারাপ কোলেস্টেরল হচ্ছে এলডিএল, এলডিএল বা হচ্ছে লো ডেন্সিটি লিপোপ্রোটিন। এর মধ্যে সবচেয়ে বেশি তোমার হচ্ছে কোলেস্টেরল আর কি থাকে, এই জন্য এটাকে সবচেয়ে খারাপ বলা হয়, বা লো ডেন্সিটি লিপোপ্রোটিন সবচেয়ে ব্যাড কোলেস্টেরল বলা হয়। আর গুড কোলেস্টেরল কোনটা? গুড কোলেস্টেরল হচ্ছে হাই ডেন্সিটি লিপোপ্রোটিন। আচ্ছা, 15 নম্বর প্রশ্ন দেখো, হাইড্রোজেন পারঅক্সাইডকে ভেঙে পানি এবং অক্সিজেনে পরিণত করে কোন এনজাইম? আচ্ছা, এটা করে হচ্ছে ক্যাটালেস। পারঅক্সিজম এর নাম শুনেছো, পারঅক্সিজমে এই ক্যাটালেসটা থাকে। ক্যাটালেসটা কি করে? H2O2 কে পানি এবং অক্সিজেনে পরিণত করে, যার ফলে এর বিষাক্ত যে ক্রিয়া সেখান থেকে আমাদের দেহ রক্ষা পায়। আচ্ছা, এরপর রিডিউসিং সুগার বা রিডিউসিং শর্করার ক্ষেত্রে তোমার হচ্ছে অ্যালডোজ গ্রুপ এবং হচ্ছে কিটোন গ্রুপ এই দুইটা থাকে, এটা সত্য। বেনেডিক দ্রবণের সাথে বিক্রিয়া করে, এটাও সত্য। এটা সাধারণত তিক্ত স্বাদ বিশিষ্ট না, রিডিউসিং সুগার সাধারণত তিক্ত স্বাদ বিশিষ্ট হয় না, মিষ্টি সাধারণত হয়। সুতরাং এটা উত্তর হবে 1 ও 2। চিত্রের গঠনের নাম কি? দেখো, চিত্রের গঠনে একটা পাউরুটির মতো একটা অংশ দেখা যাচ্ছে, যার বাইরের অংশ প্রোটিন দিয়ে তৈরি এবং ভেতরে কিছু আমরা নিউক্লিক অ্যাসিড বা এরকম কিছু দেখতে পাচ্ছি। মূলত এটা একটা ব্যাকটেরিয়ার চিত্র, যেটার আকৃতি হচ্ছে পাউরুটির মতো। কারণ পাউরুটির আকৃতির কি কি ছিল বলো তো? সেটা ছিল ভ্যাকসিনিয়া। সুতরাং এটার উত্তর কি হয়? ভ্যাকসিনিয়া। পলিও সাধারণত কি ধরনের হয়? গোলাকার হয়। তারপরে T2 এটা কি ধরনের? দণ্ডাকার হয়। আচ্ছা, TMB এটা তো দণ্ডাকার হয়। আচ্ছা, এটা কত করছি? আচ্ছা, এখন দেখো 18 নম্বর প্রশ্ন, উদ্দীপকের চিত্রটি কোন প্রকার ভাইরাস? এটা দণ্ডাকার একটা ভাইরাস, এটা হচ্ছে T2 ভাইরাস। চিত্র থেকে বোঝা যাচ্ছে এটা T2 ভাইরাস। 19 নম্বর প্রশ্ন দেখো, উদ্দীপকের চিত্রটির বৈশিষ্ট্য, এটা হচ্ছে অকোষীয় এবং আণুবীক্ষণিক। এটা খুবই সত্য। 150টি জিন থাকে। হ্যাঁ, T2-তে তো 150টা জিন থাকে। লেজের অভ্যন্তরে ডিএনএ নেই, এটাতে লেজের অভ্যন্তরে ডিএনএ থাকে না। মস্তক বা মাথা, যেটা ষড়ভুজ আকৃতির যে মাথা ছিল সেখানে ডিএনএ থাকে, সুতরাং এটাও সত্য। উত্তর হবে 1, 2, 3। 20 নম্বর দেখো, পেঁপের রিং স্পট রোগের লক্ষণ কি? পাতার বোটায় পানি ভেজা সবুজ দাগ দেখা যায়। হ্যাঁ, পানি ভেজা দাগ দেখা যাবে। পেঁপের মিষ্টতা হ্রাস পাবে, কারণ কি? ওই যে পেপেইনটা কমে যাবে এর কারণে। ফলের আকার বড় হয় না, ফলের আকার তো ছোট হয়। সুতরাং উত্তর হবে 1 ও 2। ভিরিয়ন হচ্ছে ভিরিয়ন ভিরিয়নটা কি? ভিরিয়ন একটা ভাইরাস, যেটা নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে তৈরি। যখন এই নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে তৈরি ভাইরাসটা সংক্রমণক্ষম হবে তখন সেটাকে ভিরিয়ন বলা হয়। যদি ক্ষমতাবিহীন হয় তাকে নিউক্লিক অ্যাসিড বলা হয়। তাহলে এটা এ হবে না, সংক্রমণ ক্ষমতাবিহীন। বি সংক্রমণক্ষম, এটা উত্তর হবে। প্রোটিন, নিউক্লিক অ্যাসিড এগুলো তো হবে না। কোষের এক পাশে ফ্লাজেলা গুচ্ছাকারে লাগানো থাকলে সেই ব্যাকটেরিয়ামকে কি বলা হয়? আচ্ছা, এক পাশে ফ্লাজেলা আছে মানে হচ্ছে এক পাশে গুচ্ছাকারে আছে, একটা কিন্তু না, না গুচ্ছাকারে আছে। তাহলে এক পাশে যদি গুচ্ছাকারে থাকে, জিনিসটা দেখতে এরকম থাকে, ধরো মাথার দিকে আছে, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে সেফালোট্রিকাস। হ্যাঁ, এটার উত্তর হবে কি? সেফালোট্রিকাস। পেরিট্রিকাস মানে হচ্ছে এটা একটা ব্যাকটেরিয়ার চারপাশেই ফ্লাজেলা থাকবে।
যেমন স্যালমোনেলা টাইফয়ের ক্ষেত্রে। আচ্ছা, অ্যামফি ঠিক আছে, অ্যামফি মানে হচ্ছে উভয়, হ্যাঁ। তাহলে এটা যদি ব্যাকটেরিয়া হয় এর উভয় দিকে তোমার হচ্ছে এরকম ফ্লাজেলা থাকবে। তারপর মনোটিকাস মানে যেটাতে একটাই তোমার হচ্ছে ফ্লাজেলা থাকবে, যে কোনো এক পাশে একটা থাকবে। আর সেফালোটিকাসে এক পাশেই কিন্তু গুচ্ছাকারে থাকে। ট্রপোজয়েড, সিগনেট রিং, এতে হবে হচ্ছে সিগনেট রিং এর পরে কি হয়, অ্যামিবয়েড ট্রপোজয়েড হয়। এটা অ্যামিবয়েড ট্রপোজয়েড হবে সাইজন্ট মেরোজয়েড, হ্যাঁ। এ ধাপে নিচের কোন পদার্থটি তৈরি হয়? আচ্ছা, অ্যামিবয়েড ট্রপোজয়েডে কি হয়, জয়েন্ট তৈরি হয়, জয়েন্ট তৈরি হয়। সেটা কিভাবে তৈরি হয়, হিমোগ্লোবিনে যে প্রোটিন আছে না, সেই প্রোটিনগুলো তোমার হচ্ছে এই সিগনেট রিংয়ের যে দশা সেটা সরি অ্যামিনো অ্যাসিডের কি বলি তোমার অ্যামিবয়েড ট্রপোজয়েডের যেই দশা সে তোমার হিমোগ্লোবিনের প্রোটিন অংশ খেয়ে ফেলে, যার ফলে বর্জ্য হিসেবে হিমোজয়েন্ট তৈরি করে। অ্যামিবয়েড ট্রপোজয়েডে এই হিমোজয়েন্টটা দেখা যায়। হেপাটাইটিস কত সময় বেশি হলে তাকে ক্রনিক বা দীর্ঘস্থায়ী বলা হয়? হেপাটাইটিস সাধারণত তোমার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অ্যাকিউট আর একটা হচ্ছে ক্রনিক। যদি 6 মাসের কম সময় স্থায়ী হয় তাকে বলা হয় অ্যাকিউট, আর ক্রনিক হলে 6 মাসের বেশি সময়। তাহলে এখানে দেখো কি, এখানে উত্তর হবে হচ্ছে 6 মাস। 25 নম্বরটা দেখো, 100 ডিগ্রি তাপমাত্রায় টিকে থাকতে পারে কোন ব্যাকটেরিয়া? মিথেনোপাইরাস, মিথেনোজেন্স, হ্যালোফাইলস নাকি ইউ ব্যাকটেরিয়া? আচ্ছা, ইউ ব্যাকটেরিয়া তো হবে না, এটা প্রকৃত ব্যাকটেরিয়া হবে না। তারপরে মিথেনোজেন্স মানে এরা হচ্ছে মিথেন তৈরি করতে পারে, তাহলে এটা উত্তর হবে না। হ্যালোফাইলস মানে হচ্ছে এরা লবণ পছন্দ করে বা সল্ট লাভার, এটা তাহলে এটাও হবে না। মিথেনোপাইরাস এরা হচ্ছে তাপ তোমার হচ্ছে সহ্য করতে পারে আর কি, এরা হচ্ছে দেখো 110 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রায় টিকে থাকতে পারে, সুতরাং এটা উত্তর হবে মিথেনোপাইরাস। আচ্ছা, এর মাধ্যমে তোমাদের সেট বি এর সমাধান হয়েছে, আশা করি তোমরা সবাই জিনিসটা বুঝতে পেরেছো। এখন আমরা সেট সি এর সলিউশন দিব। প্রথম প্রশ্নটা দেখো, শিক্ষক শ্রেণীকক্ষে কোষের গঠন পড়াতে গিয়ে কোষকে বেষ্টন করে থাকা এক্স ও ওয়াই দু ধরনের আবরণী গঠন বর্ণনা দিন। এক্স শুধু উদ্ভিদ কোষে পাওয়া যায়, অর্থাৎ এটা কি, এক্সটা হচ্ছে কোষ প্রাচীর, আর ওয়াই উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষে পাওয়া যায়, সেটা কি, কোষ ঝিল্লি বা সেল মেমব্রেন। ঠিক আছে। ক নম্বর প্রশ্ন কি বলা হয়েছে দেখো, ক্লোরোপ্লাস্ট কি? ক্লোরোপ্লাস্ট কি? ক্লোরোপ্লাস্ট একটা প্লাস্টিক। উদ্ভিদের সবুজ বর্ণের প্লাস্টিককে সাধারণত ক্লোরোপ্লাস্ট বলা হয়। এখানে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থোফিল এর সমন্বয়ে একটা ক্লোরোপ্লাস্ট গঠিত হয়। ক নম্বরে বলো, দেখো বলা আছে লাইসোজোমকে আত্মঘাতী থলিকা বলা হয় কেন? আচ্ছা, লাইসোজোম কি? লাইসোজোম হচ্ছে সাইটোপ্লাজমে অবস্থিত একটা অঙ্গাণু, যেটার ভেতর হাইড্রোলাইটিক এনজাইমগুলো থাকে। আর হাইড্রোলাইটিক এনজাইমগুলো থাকার কারণে এরা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণুকে ভক্ষণ করতে পারে। এখন কোনো কারণে লাইসোজোমের বাইরে যে আবরণী আছে সেই আবরণীটা নষ্ট হয়ে গেলে এই হাইড্রোলাইটিক এনজাইমগুলো সাইটোপ্লাজমে উন্মুক্ত হয় এবং সাইটোপ্লাজমের অন্যান্য যেই অঙ্গাণুগুলো আছে সেই অঙ্গাণুগুলোকে তোমার ভক্ষণ করে খেয়ে ফেলতে পারে বা হচ্ছে ধ্বংস করে দিতে পারে। একটা কোষের ভেতরে থাকা লাইসোজোমই কোষটাকে ধ্বংস করে দিতে পারে। এই জন্য একে বলা হয় আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল স্কোয়াড। আমরা এই যে রোজার সময় যে রোজা রাখি, এর ফলে অনেক যে বিষাক্ত যে কোষগুলো থাকে সেই বিষাক্ত কোষের লাইসোজোমগুলো তোমার হচ্ছে লাইসোজোমের প্রাচীর ফেটে যাওয়ার ফলে এই এনজাইমগুলো তোমার বিষাক্ত কোষটাকে পুরোটাকেই ধ্বংস করে ফেলে। এজন্য তোমার হচ্ছে লাইসোজোমকে আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল স্কোয়াড বলা হয়। উদ্দীপকের নির্দেশিত এক্স অংশের ভৌত গঠন বর্ণনা করো। এক্স অংশটা কি ছিল মনে আছে? সেটা ছিল একটা কোষ প্রাচীর। আচ্ছা, আমরা জানি একটা কোষ প্রাচীরের 3টা অংশ থাকে হচ্ছে একটা মধ্যপর্দা। মধ্যপর্দাটা কি? মধ্যপর্দা হচ্ছে তোমার সাইটোপ্লাজম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট এবং গলগি বডি, এগুলো মিলে তোমার হচ্ছে একটা মধ্যপর্দা তৈরি করে, যেটা দুইটা পাশাপাশি কোষের মধ্যবর্তী একটা কমন জায়গা। হ্যাঁ, এটা ধর একটা মধ্যপর্দা। এখন এই মধ্যপর্দার ওপরে অনেক সময় বিভিন্ন পদার্থ, যেমন হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, এগুলো জমা হয়ে একটা স্তর তৈরি করে, সেটাকে বলা হয় হচ্ছে প্রাথমিক প্রাচীর। ধরো এটা একটা প্রাথমিক প্রাচীর, এটা এই পাশে একটা কোষ আছে, এই পাশে একটা, ঠিক আছে। ধরো এরকম প্রাথমিক প্রাচীর তৈরি হলো, ঠিক আছে। এটা সাধারণত 1 থেকে 3 মাইক্রোমিটার পুরু হয়। কখনো কখনো এই প্রাথমিক প্রাচীরের উপরে তোমার আরও একটা প্রাচীর তৈরি হয় বা হচ্ছে
আরও একটা আবরণী তৈরি হয়, যেটাকে বলা হয় হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। এই সেকেন্ডারি প্রাচীর সাধারণত 5 থেকে 10 মাইক্রোমিটার পুরু থাকে এবং এদের 3টা স্তর থাকে। বিষয়টা এমন যে এরকম 1টা 2টা 3টা, এরকম এপাশে আবার 1টা 2টা 3টা, এরকম 3টা স্তর থাকে। লালটা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর, ঠিক আছে। আচ্ছা, এই সেকেন্ডারি প্রাচীর সাধারণত ট্রাকিড, ফাইবার এগুলোর ক্ষেত্রে তোমার তৈরি হয়। এটা কীভাবে মনে রাখবা? সেকেন্ডারি প্রাচীর একটু কঠিন, সেটাতে সেলুলোজ, লিগনিন এগুলো জমা হয়। তো এটাকে যেহেতু টাফ, সেই টাফ দিয়ে মনে রাখবা। টাতে হচ্ছে ট্রাকিড, ফতে হচ্ছে ফাইবার। এগুলোর ক্ষেত্রে তোমার হচ্ছে সেকেন্ডারি প্রাচীর দেখা যায়। কখনো কখনো দেখা যায় সেকেন্ডারি প্রাচীরের উপর টার্সিয়ারি একটা প্রাচীর তৈরি হতে, এটা খুব রেয়ারলি দেখা যায়। আচ্ছা, এখন দেখো এখানে আমরা এই মধ্যপর্দার একটা জায়গায় দেখো, এই জায়গায় তোমার হচ্ছে কোনোটাই তৈরি হয় না। এখানে প্রাথমিক প্রাচীরও তৈরি হয়নি, সেকেন্ডারি প্রাচীরও তৈরি হয়নি। ফলে এই জায়গায় একটা কূপের মতো অংশ তৈরি হয়েছে। দেখো, কূপের মতো অংশ তৈরি হয়েছে, এটাকে বলা হয় হচ্ছে পিট। এখন এখানে একটা পিট, এখানে একটা পিট, তাহলে এই দুইটা পিটকে আমরা একসাথে বলতে পারি পিট পেয়ার, ঠিক আছে। আচ্ছা, এই পিট পেয়ারটার কাজ কি? এটা যেহেতু দুইটার মধ্যবর্তী একটা অংশ এবং এই জায়গায় সবচেয়ে দেখো পাতলা, ফলে এর মধ্যে দিয়ে বেশ কিছু জিনিস আদান প্রদান করতে পারে। এখন আরেকটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে তোমার প্লাজমোডেজমাটা। জিনিসটা কি? প্লাজমোডেজমাটা হচ্ছে একটা সাইটোপ্লাজমিক সংযোগ, যেটা দুইটা কোষের মধ্যবর্তী অংশে থাকে, ঠিক আছে। আচ্ছা, এইটুকু মিলে তোমার একটা কোষ প্রাচীর গঠন হয়, বা এভাবে তোমার হচ্ছে কোষ প্রাচীরটা গঠিত হয়। ঘ নম্বরে কি বলেছে দেখো, উদ্দীপকে নির্দেশিত ওয়াই অংশের সর্বাধিক গ্রহণযোগ্য মডেলের নামকরণ যথার্থতা বিশ্লেষণ করো। আচ্ছা, ওয়াই অংশটা কি ছিল? কোষ ঝিল্লি। কোষ ঝিল্লির সর্বাধিক গ্রহণযোগ্য মডেল কি ছিল? ফ্লুইড মোজাইক মডেল, যেটার আবিষ্কারক কে ছিল? সিঙ্গার এবং নিকলসন। তারা 1971 সালে এটাকে আবিষ্কার করেছিলেন, বা একটা প্রস্তাব দিয়েছিলেন। যাই হোক, এখন একটা কোষ ঝিল্লি, এটার গঠনটা দেখো কেমন। এটা হচ্ছে একটা কোষ ঝিল্লির গঠন, যেটা ফ্লুইড মোজাইক মডেল অনুসারে। আচ্ছা, এই একটা কোষ ঝিল্লি কীভাবে গঠিত হয়? এখানে প্রধানত থাকে হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ারের দুইটা লেয়ার এরকম, যেখানে এই ফসফোলিপিড অণু দিয়ে এটা গঠিত হয়। এই যে এটা হচ্ছে ফসফোলিপিড অণু, যার এইটুকু বলা হচ্ছে ফসফেট হেড, আর এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড টেল। এটা দিয়ে বাইলেয়ারটা গঠিত হয়। আচ্ছা, এর মাঝে মাঝে আরও কিছু অংশ থাকে। এখানে 3 ধরনের মেমব্রেন প্রোটিন থাকে। একটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। ইন্টিগ্রাল প্রোটিনগুলো কি করে? এই দুইটা বাইলেয়ারের কমন জায়গায় থাকে। দেখো, দুইটা বাইলেয়ারকেই সে সংযোগ করতেছে, এটাকে বলে ইন্টিগ্রাল প্রোটিন। পেরিফেরাল প্রোটিন, তাহলে এটা পেরিফেরি থাকবে, বা যে কোনো একটা সারফেসে থাকবে। এই দেখো, ইনার সারফেসে এখানে একটা প্রোটিন আছে, সেটা হচ্ছে পেরিফেরাল প্রোটিন। আরেকটা আছে লিপিড সম্পৃক্ত প্রোটিন, যেটা এই লিপিড কোরের সাথে যুক্ত থাকে। এই যে দেখো। আচ্ছা, আর কি থাকে? এখানে থাকে হচ্ছে গ্লাইকোক্যালিক্স। তো এই ফসফোলিপিড অণুর সাথে যদি হচ্ছে কোনো কার্বোহাইড্রেট যুক্ত থাকে, তাকে বলা হয় হচ্ছে গ্লাইকোলিপিড, যেটা হচ্ছে গ্লাইকোলিপিড। আর যদি কোনো প্রোটিন যুক্ত থাকে, তাকে বলা হয় হচ্ছে, মানে প্রোটিনের সাথে যদি কার্বোহাইড্রেট যুক্ত থাকে, তাকে বলা হয় গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোলিপিড, এই দুটাকে একসাথে বলা হয় গ্লাইকোক্যালিক্স। এই ধরনের গ্লাইকোক্যালিক্স তোমার ফ্লুইড মোজাইক মডেলে দেখা যায়। এছাড়া আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে কোলেস্টেরল। এই ফসফোলিপিড বাইলেয়ারের অণুগুলোর মাঝে মাঝে কোলেস্টেরল থাকে, ঠিক আছে। এই গলাটার গঠন। এখন আসো, এটাকে কেন ফ্লুইড মোজাইক মডেল বলা হচ্ছে। আচ্ছা, কোষঝিল্লি সেল সারফেসে ভেদ্যতা ও এনজাইমের কার্যকারিতা পরিবর্তনশীল হতে পারে। সারফেসের এলাকায় এবং এর উপাদান উভয় পরিবর্তনযোগ্য। ফ্লুইড মোজাইক মডেল অনুসারে এসব পরিবর্তনশীলতা ঘটা সম্ভব। এই মডেল অনুসারে প্রোটিন এবং গঠন উপাদানসমূহকে স্থির ধরা হয় না, বরং মনে করা হয় এরা ফসফোলিপিড অণুর উপর ভেসে আছে, ঠিক আছে। আচ্ছা, যার ফলে উপর থেকে যখন এটাকে দেখা হয়, তখন এটাকে মোজাইকের মতো দেখা যায়, বা এখানে মোজাইকের মতো একটা প্রতিচ্ছবি তৈরি হয়, ঠিক আছে। এই জন্য এটাকে বলা হয়েছে ফ্লুইড মোজাইক মডেল। আর এখানে যে লিপিড অণুগুলো আছে, সেই লিপিড অণুগুলা নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করতে পারে, পাশে ব্যাপ্ত হতে পারে, বা নিজ অক্ষ বরাবর ঘুরতে পারে। এদেরকে বলা হয় ফ্লিপ ফ্লপ মুভমেন্ট, ঠিক আছে। এজন্য এরা ফ্লুইডের মতো কাজ করে, এজন্য ফ্লুইড বলা হয়। আর মোজাইক কেন বলা হয়? এটাকে দেখতে মোজাইকের মতো লাগে, কারণ ফসফোলিপিড অণুগুলোর মধ্যে এই কোলেস্টেরল, প্রোটিন, এগুলোকে বিভিন্ন ধরনের
ইয়ে দেখা যায়, এই জন্য এটাকে বলা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। 2 নম্বর প্রশ্নটা দেখো, একটা ফিগার দেওয়া আছে, এখানে একটা আমরা টেট্রাড দেখতে পাচ্ছি যেখানে একটা কায়েজমাস তৈরি হয়েছে এবং পরবর্তী অংশে এখানে ক্রসিং ওভার ঘটেছে। দেখো আচ্ছা, ক নম্বরে দেখো কি বলা হচ্ছে, বাইভ্যালেন্ট। তো জাইগোটিন উপপর্যায়ের ক্ষেত্রে প্রতিটি জোড় বাঁধা ক্রোমোজোমের যে জোড়া থাকে সেটাকে বলা হয় হচ্ছে বাইভ্যালেন্ট। এটা জাইগোটিন উপপর্যায়ে দেখা যায়। মাইটোসিসকে দৈহিক কোষ বিভাজন কেন বলা হয়? মাইটোসিসের মাধ্যমে কি হয়, একটা কোষ থেকে দুইটা অপত্য কোষ সৃষ্টি হয় যার ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে। তো একটা দেহ গঠনে বা উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদের যেসব জায়গা বর্ধনশীল অংশ সেই জায়গাগুলোতে মাইটোসিস ঘটে। যেমন দেখো উদ্ভিদের কাণ্ড, তার হচ্ছে শাখা প্রশাখার শীর্ষ, মূলের বর্ধিষ্ণু অংশ, ক্যাম্বিয়াম, এই অঞ্চলগুলোতে মাইটোসিস ঘটে। জীবদেহের ক্ষেত্রে কী হয়, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে মাইটোসিস প্রক্রিয়া ঘটে যার মাধ্যমে সেটা বৃদ্ধিপ্রাপ্ত হয়। এখন যেহেতু এটা বৃদ্ধির জন্য কাজে লাগতেছে বা দেহ গঠনে কাজে লাগতেছে, এজন্য এটাকে বলা হয় দৈহিক কোষ বিভাজন। আশা করি বুঝতে পারছো। গ নম্বরে বলছে উদ্দীপকের প্রক্রিয়াটি কোষ বিভাজনের কোন দশায় সংঘটিত হয় সেই দশার বর্ণনা দাও। আচ্ছা, এটা সাধারণত ক্রসিং ওভারটা সাধারণত প্যাকাইটিন উপপর্যায়ে ঘটে। এবং প্যাকাইটিন উপপর্যায়ে কী কী ঘটে সেটা দেখবো আমরা। আচ্ছা, প্রথম কথা হচ্ছে প্যাকাইটিন উপপর্যায়ে ক্রোমোজোমগুলো আরও খাটো এবং মোটা হতে থাকে। এরপর যে বাইভ্যালেন্টটা সৃষ্টি হয়েছিল, জাইগোটিনে যে বাইভ্যালেন্টটা সৃষ্টি হয়েছিল সেটার সেন্ট্রোমিয়ার অংশ ব্যতীত ক্রোমোজোমটা দৈর্ঘ্য বরাবর তোমার হচ্ছে ভাগ হয়ে যায়। অর্থাৎ যেই বাইভ্যালেন্টটা সৃষ্টি হয়েছিল সেই বাইভ্যালেন্ট থেকে মোট 4টা ক্রোমাটিড দেখা যায়। ঠিক আছে, এই যে এরকম যে এই দুইটা হচ্ছে তোমার হচ্ছে ক্রোমোজোম বাইভ্যালেন্ট গঠন করছিল, প্রত্যেকটা আবার লম্বালম্বি ভাগ হয়ে এরকম মোট 4টা তোমার হচ্ছে 4টা ক্রোমাটিড গঠন করলো, যেগুলোকে আমরা বলতেছি টেট্রাড। এই টেট্রাডে দেখো এই ক্রোমোজোমের এই দুইটা অংশ, এই ক্রোমোজোমের এই দুইটা অংশ, এই দুইটাকে বলা হয় হচ্ছে সিস্টার ক্রোমাটিন, আর এটাকে বলা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিন। ঠিক আছে, আচ্ছা, তো এভাবে তোমার হচ্ছে সিস্টার ক্রোমাটিন নন সিস্টার ক্রোমাটিন তৈরি হয়। এদের মধ্যে কি হবে, এদের মধ্যে হচ্ছে কায়োজমা সৃষ্টি হবে, অর্থাৎ একই স্থানে সংযুক্ত হবে, এরপরে একই স্থান বরাবর ভেঙে যাবে এন্ডোনিউক্লিয়াস দ্বারা এবং তাদের মধ্যে ক্রসিং ওভার ঘটবে। ক্রসিং ওভারের মাধ্যমে জিনগত তোমার হচ্ছে বিন্যাসটা একটু চেঞ্জ হয়ে যাবে, এভাবে তোমার হচ্ছে কায়োজমা সৃষ্টি হবে এবং ক্রসিং ওভার হবে। এইটুকু হচ্ছে তোমার প্যাকাইটিন উপপর্যায়ে ঘটে। তোমরা লেখার সময় এই ফিগারটা এঁকে দিবা। আচ্ছা, ঘ নম্বরে দেখো কি বলেছে, উদ্দীপকের প্রক্রিয়াটির তাৎপর্য বিশ্লেষণ করো। উদ্দীপকের প্রক্রিয়াটা কি ছিল, ক্রসিং ওভার। ঠিক আছে, ক্রসিং ওভার। আচ্ছা, বিজ্ঞানী টমাস হান্ট মর্গান তিনি সর্বপ্রথম ভুট্টাতে ক্রসিং ওভারটা দেখতে পান। ক্রসিং ওভারের খুব বেশ কিছু ইম্পর্টেন্স আছে আর কি। কী কী আছে দেখো, ক্রসিং ওভারের ফলে দুটি ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটে। ক্রোমাটিডের অংশের মধ্যে বিনিময় ঘটেছে, তার মানে কি, জিনগত পরিবর্তন ঘটেছে। জিনগত পরিবর্তন ঘটলে কি হবে, বৈশিষ্ট্যের পরিবর্তন হবে। বৈশিষ্ট্যের পরিবর্তন মানে কি, বৈচিত্র্য সৃষ্টি হবে, কোনো একটা জীবে বৈচিত্র্য সৃষ্টি হবে। আর যদি কোনো একটা জীবে বেশি বেশি বৈচিত্র্য সৃষ্টি হয় তাহলে তার অভিযোজন ক্ষমতাটা বেড়ে যাবে বা পরিবেশে টিকে থাকার ক্ষমতা বেড়ে যাবে, কখনো কখনো নতুন প্রজাতির সৃষ্টি হতে পারে। আচ্ছা, এভাবে ক্রসিং ওভারের মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নত বৈশিষ্ট্যের নতুন প্রকরণ সৃষ্টি করা যায়, ফলে ফসলি উদ্ভিদের উন্নতি সাধন করা সম্ভব হয়। আচ্ছা, ক্রসিং ওভারের মাধ্যমে অনেক সময় কৃত্রিম উপায়ে বংশগতিতে পরিবর্তন আনা যায়, এর জন্য প্রজনন বিদ্যা এটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও গবেষণার ক্ষেত্রে ক্রসিং ওভার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মাধ্যমে হচ্ছে ক্রোমোজোম ম্যাপিং করা যায় এবং জিনের রেখাকার বিন্যাস প্রমাণ করা যায়। তো আশা করি ক্রসিং ওভারের গুরুত্বটা তোমরা বুঝতে পেরেছো এবং পারলে এই ফিগারটা তুমি দিয়ে দিবা। ঘ নম্বরে ক্রসিং ওভারের একটা ফিগার আছে না, সেই ফিগারটা দিয়ে দিবা। এবার আসো 3 নম্বর প্রশ্নে, এ ও বি জীবদেহে বিদ্যমান দুটি জৈব রাসায়নিক বস্তু, এ যৌগের গাঠনিক একক অ্যামিনো অ্যাসিড। মানে কি, এটা হচ্ছে তোমার প্রোটিন, এবং বি যৌগটি জীবদেহে জৈব রাসায়নিক বিক্রিয়ায় প্রভাবকের ভূমিকা পালন করে। তাহলে বি যৌগটা কি বলতো, বি যৌগটা একটা এনজাইম আর এটা হচ্ছে প্রোটিন। তো প্রথমে বলছে কোএনজাইম। কোএনজাইমটা কি, এনজাইমের প্রস্থেটিক গ্রুপটি যদি জৈব রাসায়নিক পদার্থ হয় তাকে বলা হয় হচ্ছে কোএনজাইম। আচ্ছা, এরপর আসলে লিপিডের কাজ কি।
লিপিড বিভিন্ন ধরনের কাজ করে। চর্বি এবং তেল জাতীয় লিপিডগুলো কী হয়, উদ্ভিদ দেহে সঞ্চিত খাদ্য হিসেবে জমা থাকে, যেমন হচ্ছে বিভিন্ন তেলে বীজে, যেমন সরিষা, তিল, সয়াবিন, এগুলোর ক্ষেত্রে অঙ্কুরোদ্গমের ক্ষেত্রে লিপিড খাদ্যরূপে, অঙ্কুরোদ্গমের জন্য এই লিপিডটা খাদ্যরূপে জমা থাকে, ঠিক আছে। পরবর্তীতে এর বিজারণের মাধ্যমে এটিপি তৈরি হয় এবং সেই শক্তি দিয়ে তারা অঙ্কুরোদ্গম ঘটায়। ফসফোলিপিড যেগুলো থাকে তারা মেমব্রেন গঠনে সাহায্য করে। সালোক সংশ্লেষণের ক্ষেত্রে গ্লাইকোলিপিড বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রোটিনের সাথে যুক্ত হয়ে লিপোপ্রোটিন গঠন করে, যা জীবদেহে শক্তি উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত। তো এই হচ্ছে লিপিডের কাজ। আচ্ছা, গ নম্বরে কি বলেছে দেখো, উদ্দীপকের বিযৌগটি ক্রিয়া কৌশল ব্যাখ্যা করে। বিযৌগটা কি? এনজাইম। এনজাইমের ক্রিয়া কৌশলটা ব্যাখ্যা করতে হবে। এনজাইম মূলত তালাচাবি মতবাদ এই প্রক্রিয়ায় তোমার হচ্ছে ক্রিয়া কৌশল কাজ করে। আচ্ছা, কোনো নির্দিষ্ট এনজাইমের এক বা একাধিক সক্রিয় স্থান থাকে বা অ্যাক্টিভ সাইট থাকে, ঠিক আছে। রসায়নবিদ ইমাল ফিশার এনজাইমের অ্যাক্টিভ সাইট প্রস্তাব করেন। আচ্ছা, কিভাবে কাজ করে দেখো, এরা প্রথমে সাবস্ট্রেট যে অণু বা যে অণুর উপর কাজ করবে সেটা এনজাইমের সক্রিয় স্থান বা অ্যাক্টিভ সাইটে সংযুক্ত হবে। এরপরে এটা এনজাইম সাবস্ট্রেট যৌগ তৈরি করবে। দ্বিতীয় ধাপে কি হবে, এনজাইম সাবস্ট্রেট যৌগটা ভেঙে যাবে এবং নতুন কোনো পদার্থ সৃষ্টি করবে, সাথে এনজাইমটা অপরিবর্তিত থাকবে। কেমন? যেমন দেখো, এনজাইম এবং সাবস্ট্রেট বিষয়টা এমন যে, এটা ধরো একটা এনজাইম, এখানে তোমার হচ্ছে সাবস্ট্রেটটা লাগলো, এটা হচ্ছে সাবস্ট্রেট, এটা হচ্ছে এনজাইম, এই দুটো অ্যাটাচড হলো, তাহলে এটা গঠন করলো এনজাইম সাবস্ট্রেট যৌগ। এরপরে এই সাবস্ট্রেট যেটা আছে এটা হচ্ছে পরিবর্তন হয়ে যাবে, দিয়ে একটা প্রোডাক্ট বা উৎপাদ তৈরি করবে এবং এই এনজাইমটা অপরিবর্তিত থাকবে। এই যে দেখো, এনজাইম সাবস্ট্রেট A+B, এনজাইম সাবস্ট্রেট যৌগটা গঠন হলো, এরপরে সাবস্ট্রেটটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে প্রোডাক্ট তৈরি করবে, সিটা এনজাইম থাকলো আর প্রোডাক্ট ডি তৈরি হলো। আচ্ছা, কোনো কোনো ক্ষেত্রে এনজাইমের অ্যাক্টিভ সাইটে সাবস্ট্রেট সঠিকভাবে ফিট হয় না। এসব ক্ষেত্রে সাবস্ট্রেট অ্যাক্টিভ সাইটে সংযুক্ত হলে পুরো এনজাইমের আকার পরিবর্তন হয়ে যায় এবং এনজাইম সাবস্ট্রেটকে সঠিকভাবে অ্যাক্টিভ সাইটে ফিট করে নেয়। একে বলা হয় হচ্ছে ইনডিউসড ফিট, ঠিক আছে, একে বলা হচ্ছে ইনডিউসড ফিট। কখনো কখনো কিছু ইনহিবিটর কাজ করে, যারা এনজাইমের অ্যাক্টিভ সাইটগুলোতে আগেই সংযুক্ত হয়ে যায়। ধরো এটা একটা অ্যাক্টিভ সাইট, এখানে আগেই ধরো কোনো একটা ইনহিবিটর যুক্ত হয়ে যায়, তাহলে এখানে কি আর সাবস্ট্রেট নতুন করে এখানে যুক্ত হতে পারবে? যুক্ত হতে পারবে না। ফলে কি হবে? ফলে অ্যাক্টিভ সাইট আর সংযুক্ত হতে পারবে না এবং এনজাইমটা কাজ করতে পারবে না। আবার কতক ইনহিবিটর অ্যাক্টিভ সাইট ছাড়া অন্য কোনো স্থানে সংযুক্ত হয়ে এনজাইমের অ্যাক্টিভ সাইটটি নষ্ট করে ফেলে, কাজেই সাবস্ট্রেট সেখানে যুক্ত হতে পারে না। কিছু কিছু এনজাইম আছে যাদের একাধিক সাব ইউনিট থাকে, এ ধরনের যে এনজাইম তাদের বলা হচ্ছে অ্যালোস্টেরিক এনজাইম, ঠিক আছে, এদের অ্যালোস্টেরিক এনজাইম বলা হচ্ছে। আচ্ছা, এনজাইমগুলো মূলত তালাচাবি মতবাদের যেই মাধ্যম সেভাবে কাজ করে, অর্থাৎ সেখানে এটা ধরো এনজাইম, এটা হচ্ছে এনজাইম সংযুক্ত হওয়ার যে স্থান সেটা হচ্ছে এটা, এবং তার সাথে এরকম একটা সাবস্ট্রেট যুক্ত হবে, তাহলে এটা কি তালাচাবির মতো না, অ্যাটাচ হয়ে যায়, এটাকে বলা হচ্ছে তালাচাবি মতবাদ। আচ্ছা, ক নম্বরে কি বলেছে, আমাদের খাদ্য তালিকায় এ যৌগের তাৎপর্য ব্যাখ্যা করো। খাদ্য তালিকায় এটা কি? এ হচ্ছে প্রোটিন। তাহলে প্রোটিন কেন গুরুত্বপূর্ণ? দেখো, আমাদের খাদ্য তালিকায় প্রোটিনকে রাখা অপরিহার্য, কারণ শরীরের গঠনে প্রোটিনের ভূমিকা মুখ্য। আমাদের দেহ গঠন, ক্ষয়পূরণ, এগুলোর ক্ষেত্রে প্রোটিন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন প্রকার প্রোটিন রয়েছে, পরিমাণের দিক থেকে সবচেয়ে বেশি প্রোটিন থাকে বিভিন্ন ডাল জাতীয় খাবারে, কিন্তু এরপরও পুষ্টিবিজ্ঞানগণ প্রাণীজ প্রোটিনকে প্রাধান্য দিয়েছে, কারণ প্রাণীজ যে প্রোটিন তারা হচ্ছে প্রথম শ্রেণীর প্রোটিন। প্রথম শ্রেণীর প্রোটিন বলতে বোঝায় এখানে আমাদের প্রয়োজনীয় যে সকল অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড আছে সেইগুলো প্রাণীজ প্রোটিনে মূলত পাওয়া যায়, এই জন্য প্রাণীজ প্রোটিনটা খুবই গুরুত্বপূর্ণ। এই দেখো, গাঠনিক ইউনিট হিসেবে 20 প্রকার অ্যামিনো অ্যাসিড অত্যাবশ্যকীয়, কিন্তু মানবদেহে চাহিদা অনুসারে মাত্র 8টা অ্যামিনো অ্যাসিড, যেগুলো অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড বলি, এগুলো আমাদের প্রয়োজন। কারণ অন্য 12টা অ্যামিনো অ্যাসিড আমাদের দেহে অভ্যন্তরে সংশ্লেষিত হতে পারে, কিন্তু ওই 8টা আমাদের দেহে সংশ্লেষিত হয় না, খাবারের মাধ্যমে গ্রহণ করতে হয়। আচ্ছা, সব প্রোটিনে সব অ্যামিনো অ্যাসিড থাকে না, তাই যেসব প্রোটিনে সব কয়টি অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড থাকে খাদ্য তালিকায় সেগুলো প্রাধান্য দেওয়া উচিত।
এদিক থেকে প্রাণীজ প্রোটিন যেমন হচ্ছে মাছ, মাংস, দুধ, ডিম এবং অগ্রগামী বা উৎকৃষ্ট এবং উদ্ভিজ্জ প্রোটিন যেমন হচ্ছে ডাল, সয়াবিন, এগুলো অনুগামী। প্রকৃতপক্ষে প্রোটিনের মান বিচারে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড সমূহের উপস্থিতি প্রধান বিবেচ্য বিষয় নয়। অত্যাবশ্যকীয় 8টি অ্যামিনো অ্যাসিডের একটিও যদি মিনিমাম আদর্শ পরিমাণের চেয়ে কম হয়ে থাকে তাহলে এর মানটা কমে যায়, কারণ দেহের সঠিক পরিমাণে তা শোষণ করতে পারে না। মানের দিক থেকে উদ্ভিজ্জ প্রোটিন পেছনে থাকার এটা হচ্ছে কারণ। এজন্য আমাদের চেষ্টা করতে হবে প্রাণীর যে প্রোটিনগুলো, মাছ, মাংস, এগুলো খাওয়ার। আচ্ছা, আদর্শ প্রোটিন কোথায় 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 পাওয়া যায়? তুমি এখন আদর্শ প্রোটিন যদি খেতে চাও তাহলে তোমাদের ডিম এবং দুধ এগুলো হচ্ছে বেশি বেশি খেতে হবে। এছাড়া ডালের প্রোটিন একসাথে হলে একটির অভাব অপরটা কিছুটা পূরণ করে, এজন্য খিচুড়ির পুষ্টিমান ভাত এবং ডালের চেয়ে বেশি হয়। তো এই জন্য আমরা বুঝতে পারতেছি যে আমাদের খাদ্য তালিকায় এ যৌগটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এ যৌগ বা প্রোটিন যৌগের মধ্যে কি কি ধরনের প্রোটিন আমরা খাবো সেগুলো আমাদের সিলেক্ট করে নিতে হবে, কারণ আমাদের দেহ গঠনে কোনটা বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার আসো 4 নম্বর প্রশ্ন। শিক্ষক ক্লাসে এক ধরনের জ্বরের কথা বললেন যার কারণে রক্তের অণুচক্রিকা অস্বাভাবিক হারে হ্রাস পায়, এবং এক ধরনের এককোষীয় অণুজীবের কথা বললেন যার সংক্রমণে যকৃৎ ক্ষতিগ্রস্ত হয়। তাহলে এটা কোনটা বলো তো? রক্তের অণুচক্রিকা কমে যায় কোন ধরনের ইয়েতে? এটা হচ্ছে তোমার মূলত ম্যালেরিয়ার জীবাণুর কারণে বা ম্যালেরিয়া পরজীবীর কারণে হয়, ম্যালেরিয়া রোগের কারণে। ঠিক আছে? আচ্ছা, ক নম্বরে দেখো, ইমার্জিং ভাইরাস কি? ধরো কোনো একটা ভাইরাস প্রথমে একটা পোষক দেহকে বা একটা প্রজাতিকে আক্রমণ করলো, এরপরে সেই প্রজাতি থেকে যদি নতুন একটা প্রজাতিকে আবার সংক্রমিত করে, এ ধরনের যে ভাইরাস তাকে বলা হয় হচ্ছে ইমার্জিং ভাইরাস। আচ্ছা, যেমন ধরো তোমার কোনো একটা ভাইরাস ধরো ইয়েকে আক্রমণ করলো, বানরকে আক্রমণ করলো, এরপরে সেটা হচ্ছে মানুষকে আক্রমণ করলো, এ ধরনের হতে পারে। অথবা করোনা ভাইরাসের কথা চিন্তা করো, করোনা ভাইরাসটা আগে হচ্ছে বাদুড়ে ছিল, বাদুড় থেকে পরবর্তীতে মানুষে ট্রান্সফার হয়েছে, এটা একটা তোমার ইমার্জিং ভাইরাস। ঠিক আছে? আচ্ছা, ইমার্জিং ভাইরাসটাকে আমরা বুঝলাম। তাহলে এবার আসো, হেপাটাইটিসকে তুষের আগুন কেন বলা হয়? আচ্ছা, হেপাটাইটিস মানে হচ্ছে লিভারে কোনো একটা প্রদাহ সৃষ্টি হলো। সাধারণত হেপাটাইটিস বি, সি এগুলোর কারণে এই সংক্রমণটা হতে পারে। তো হেপাটাইটিস বি এবং সি এগুলো আমাদের দেহে প্রবেশের পর অনেক দিন পর্যন্ত সুপ্ত অবস্থায় থাকতে পারে, অর্থাৎ তার লক্ষণ প্রকাশ করতে অনেক বেশি সময় লাগে। তো যেহেতু অনেক দিন পর্যন্ত লক্ষণ প্রকাশ করে না, এজন্য তাদেরকে বলা হয় হচ্ছে তুষের আগুন। কারণ এরা অনেকদিন সুপ্ত অবস্থায় থাকে, কিন্তু যখন এরা তাদের লক্ষণগুলো প্রকাশ করে তখন খুব বেশি সময় নষ্ট হয়ে যায় এবং তাদের বডির ক্ষতি খুব বেশি হয়ে যায়। এই জন্য এদেরকে বলা হচ্ছে তুষের আগুন। এই যে এরা হচ্ছে লিভার সিরোসিস, লিভার ক্যান্সার এগুলোর কারণ হতে পারে। আচ্ছা, উদ্দীপকে উল্লেখিত অঙ্গাণুতে এককোষীয় অণুজীবটির সংখ্যা বৃদ্ধির রেখাচিত্র ব্যাখ্যা করো। এখন মানুষের দেহে এই এককোষীয় অণুজীবটার সংখ্যা বৃদ্ধি কিসের মাধ্যমে করে? এটা হচ্ছে তোমার হেপাটিক সাইজোগনির মাধ্যমে তোমার হচ্ছে এটা সম্পন্ন করে, বা যকৃৎকে ক্ষতিগ্রস্ত করে হেপাটিক সাইজোগনির মাধ্যমে। আচ্ছা, এটা কোনটা? ম্যালেরিয়ার জীবাণু। ম্যালেরিয়ার জীবাণুকে সাধারণত বলা হচ্ছে প্লাজমোডিয়াম। এটা যকৃতে হেপাটিক সাইজোগনি সম্পন্ন করে যকৃৎ কোষকে ধ্বংস করে। কীভাবে করে দেখো, চিত্র থেকে এই ম্যালেরিয়ার যেই পড়াশোনাগুলো আছে এগুলো চেষ্টা করবে হাসান স্যারের বইয়ে যে চিত্রগুলো আছে চিত্রগুলো পড়তে। চিত্র পড়লে তোমার মোটামুটি 80% পড়া শেষ হয়ে যাবে। প্রথমে তোমার ম্যালেরিয়া পরজীবীর যেই হচ্ছে যে দশাটা মানুষের দেহে প্রবেশ করে সেটা হচ্ছে স্পোরোজয়েড। স্পোরোজয়েড দেহে প্রবেশ করলো, এরপর রক্তের মাধ্যমে সার্কুলেট হয়ে সেটা যাবে যকৃতে। যকৃতে যাওয়ার পরে যকৃতের কোষকে আক্রমণ করবে। ধরো এটা যকৃৎ কোষের মধ্যে একটা স্পোরোজয়েড প্রবেশ করলো, প্রবেশ করে সে কী করবে? সে ক্রিপ্টোজয়েডে পরিণত হবে। হ্যাঁ, গোলাকার ক্রিপ্টোজয়েডে পরিণত হবে, এবং এর প্রভাবে তোমার যকৃতের কোষের যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসটা ধীরে ধীরে ভেঙে যাবে বা নষ্ট হতে শুরু করবে। ক্রিপ্টোজয়েড থেকে তোমার ক্রিপ্টোজয়েডের যে নিউক্লিয়াস সেটা মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে অনেকগুলো নিউক্লিয়াস বিশিষ্ট একটা দশায় পরিণত হবে, যেটাকে আমরা বলি হচ্ছে সাইজন্ট। এবং তখন এই যে যকৃতের নিউক্লিয়াস সেটা বিকৃত অবস্থায় থাকবে। আচ্ছা, এরপরে সাইজন্টের যে নিউক্লিয়াসগুলো ছিল প্রত্যেকটা নিউক্লিয়াসের চারপাশে তোমার কিছুটা সাইটোপ্লাজম জমা হবে, এবং
প্রত্যেকটা এক একটা কোষে কনভার্ট হবে। এগুলাকে আমরা বলি, এই দশাকে আমরা বলি হচ্ছে ক্রিপ্টোমেরোজয়েড। ঠিক আছে? আচ্ছা, ক্রিপ্টোমেরোজয়েড হওয়ার পর তো তারা এই যে হচ্ছে যকৃতের যেই কোষ আবরণী থাকে, সেই কোষ আবরণীকে ভেদ করে তারা বের হয়ে যাবে। ঠিক আছে? এইটুকু যে ধাপটা সম্পন্ন হলো এটাকে বলা হয় প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি। ঠিক আছে? আচ্ছা, এরপরে এই যে ক্রিপ্টোমেরোজয়েডগুলো বের হলো, এরা কি করবে? আবার নতুন নতুন যকৃৎ কোষকে আক্রমণ করবে। তাহলে যকৃৎ কোষে আবার প্রবেশ করলো ক্রিপ্টোমেরোজয়েড। ক্রিপ্টোমেরোজয়েড থেকে আবার বহু নিউক্লিয়াস বিশিষ্ট সাইজন তৈরি হবে। সাইজন থেকে কি হবে? মেটাক্রিপ্টোমেরোজয়েড। ঠিক আছে? এই মেটাক্রিপ্টোমেরোজয়েডের মধ্যে কিছু থাকবে বড়, কিছু থাকবে ছোট। একটা হচ্ছে মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েড, একটা হচ্ছে ম্যাক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েড। যেটা হচ্ছে মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েড, এটা পরবর্তীতে তোমার হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনিতে কনভার্ট হবে। আচ্ছা, এখন আসো উদ্দীপকে বর্ণিত জ্বরের প্রতিকার এবং প্রতিরোধ উল্লেখ করো। আচ্ছা, উদ্দীপকের জ্বরটা কি? ডেঙ্গু জ্বর। কারণ কি এখানে অনুচক্রিকা কমার কথা বলেছে। তাহলে অনুচক্রিকা যেই জ্বরে কমে সেটা কি? ডেঙ্গু জ্বর। ডেঙ্গু জ্বরের প্রতিকার কি? এক্ষেত্রে তোমার রোগীকে প্যারাসিটামল জাতীয় ওষুধ দিতে হবে, কারণ ব্যথা এবং জ্বর থাকবে। এরপরে রক্তের তোমার হচ্ছে যেহেতু অনুচক্রিকা কমে যাবে, এই জন্য প্লেটলেট ট্রান্সফিউশন দিতে হবে, না হলে তাদের হচ্ছে প্লেটলেটের সংখ্যা অনেক বেশি কমে যায়। সাধারণত 1.5 লাখ হচ্ছে প্লেটলেট সংখ্যা থাকে, এর সংখ্যা অনেক বেশি কমে যায় তোমার হচ্ছে ডেঙ্গু জ্বরে। আচ্ছা, এছাড়াও রোগীকে প্রচুর পরিমাণে পানি, ফলের রস, তরল খাবার দিতে হবে। মাথায় পানি ঢালা, গায়ে ঘাম মুছে দেওয়া, ভেজা কাপড় দিয়ে শরীর স্পঞ্জ করে দিতে হবে। আচ্ছা, দুগ্ধপোষ্য শিশুদের অবশ্যই মায়ের দুধ খাওয়াতে হবে। এছাড়াও গর্ভবতী মায়েদের ক্ষেত্রে নর্মাল যে ট্রিটমেন্টগুলো সেগুলো প্রয়োগ করতে হবে। কারণ এটাকে তুমি প্রতিরোধ করবে কীভাবে? ডেঙ্গু কিসের মাধ্যমে ছড়ায়? মশার মাধ্যমে, এডিস মশার মাধ্যমে ছড়ায়। তাহলে এই মশা যাতে কোনোভাবেই ছড়াতে না পারে এটা আমাদের প্রতিরোধ করতে হবে, এটা হচ্ছে প্রধান উপায়। আচ্ছা, সেজন্য কী করতে হবে? সাধারণত এডিস মশা দিনের বেলায় কামড়ায়। তাহলে আমরা কী করব? দিনের বেলায় মশার কামড় থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। এই জন্য তোমার হচ্ছে মশারি টাঙিয়ে ঘুমাতে হবে, মশার কয়েল বা হচ্ছে ভ্যাপার ম্যাট, ইলেকট্রিক ভ্যাপার ম্যাট ব্যবহার করতে হবে, যার ফলে মশা যাতে না কামড়ায়। এছাড়া আমরা কি করতে পারি? এছাড়া যেখানে যেখানে ময়লা পানি জন্মে সেই ময়লা পানি যাতে না জন্মাতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোনো জায়গায় যাতে পানি না জন্মে বা সঞ্চিত না থাকে এই ব্যবস্থা গ্রহণ করতে হবে। এডিস মশা সাধারণত 21 দিন গড়ে বাঁচে, তাই এদের লার্ভা বা পূর্ণাঙ্গ মশা নিধনের জন্য বিভিন্ন ধরনের স্প্রে আছে, সেই স্প্রেগুলো ব্যবহার করতে হবে। তো এর মাধ্যমে তোমাদের সিকিউ এর পোর্শনটা শেষ হয়েছে। এখন আসো এমসিকিউগুলো করি। আচ্ছা, চিত্রে দেখো দুইটা নিউক্লিওটাইড দেখা যাচ্ছে, মানে এখানে একটা নিউক্লিওটাইড, এটা হচ্ছে একটা নিউক্লিওটাইড। তাহলে দুইটা নিউক্লিওটাইডের চেইন আমরা কোথায় পাই? ডিএনএ। তাহলে এটা একটা ডিএনএ। ডিএনএ থেকে দেখো নতুন দুইটা ডিএনএ তৈরি হয়েছে। তাহলে এই পদ্ধতির নাম কি? ডিএনএ থেকে ডিএনএ তৈরির পদ্ধতিকে রেপ্লিকেশন বলে। তাহলে প্রথমটার উত্তর কী হবে? দেখো, উদ্দীপকে এ চিহ্নিত অংশে সংঘটিত প্রক্রিয়াটা কি? রেপ্লিকেশন। আচ্ছা, খ নম্বরে বলছে উদ্দীপকে বি চিহ্নিত অংশে নিচের কোনটি উৎপন্ন হয়? বি চিহ্নিত অংশ কোনটা? এটা। হ্যাঁ, বি চিহ্নিত অংশ কি? এমআরএনএ। তাহলে এই ডিএনএ থেকে আমরা এমআরএনএ তৈরি করব, যেটার জন্য ছাঁচ হিসেবে ব্যবহার করব কোনটা? 5'2'3' যেটা আছে সেটা। এটাকে দেখে দেখে যদি আমরা এমআরএনএ তৈরি করি তাহলে কি হবে? এর জন্য কি আসবে? আরএনএ তৈরি করব, তাহলে হচ্ছে টি তো আসবে না, টি এর জায়গায় ইউ আসবে, জি এর জন্য সি আসবে, টি এর জন্য এ আসবে, আর সি এর জন্য জি আসবে। তাহলে ইউসিএজি এটা কোথায় আছে দেখো, সেটা হবে উত্তর প্রথমে আছে দেখো ইউসিএজি, সুতরাং এটার উত্তর হবে এ। আচ্ছা, জীবনের ভৌত ভিত্তি কোনটি? প্রোটোপ্লাজমকে বলা হচ্ছে জীবনের ভৌত ভিত্তি। ঠিক আছে? আচ্ছা, এই কথাটা দেখো এখানে আছে। কেন বলা হয়? কারণ এতে 70 to 90% পানি থাকে এবং পানির কারণেই কোষটাকে প্রোটোপ্লাজমটাকে বলা হয় হচ্ছে জীবনের ভৌত ভিত্তি। কোনটি আদিকোষের রাইবোজোমের উপ-একক? আমরা সাধারণত জানি রাইবোজোম দুই প্রকার, একটা হচ্ছে আদিকোষে থাকে কি 70S আর প্রকৃত কোষে থাকে 80S। 70Sকে যদি আমরা দুইটা উপ-এককে ভাগ করি তাহলে কি কি পাবো? একটা পাবো 50S আর একটা হচ্ছে 30S। তাহলে 50S আর 30S কোথায় আছে? এই যে এখানে আছে 50S এবং 30S, সুতরাং উত্তর এটা হবে। আর যদি প্রকৃত কোষ বলতো তাহলে কি হতো? তাহলে আমরা পাইতাম 80S। 80Sটা কি? 80S হচ্ছে 60S প্লাস 40S, এই দুইটা মিলে তৈরি করে 80S।
5 নম্বর প্রশ্ন দেখো, কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরিতে কোন সাহায্য করে কোন অঙ্গাণু? আচ্ছা, কোষ প্লেট তৈরির ক্ষেত্রে আমাদের কি কি লাগে? সাইটোপ্লাজম থেকে আসা ফ্ল্যাগমোপ্লাস্ট এবং গলগি অ্যাপারেটাস এগুলো লাগে। তো এখানে উত্তরটা কি হবে তাহলে? গলগি বস্তু বা গলগি অ্যাপারেটাস হবে। দেখো এখানে অনেকগুলো কাজ দেওয়া আছে। গলগি বডির কাজ খুবই গুরুত্বপূর্ণ, এটা এইচএসসির জন্য ইম্পর্টেন্ট, বা তোমরা যখন অ্যাডমিশন দিবা সেই অ্যাডমিশনের ক্ষেত্রেও এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ট্রান্সক্রিপশন কি? ট্রান্সক্রিপশন মানে কি? ডিএনএ থেকে তোমার আরএনএ তৈরি করা, তার মানে ডিএনএ থেকে মেনলি এমআরএনএ তৈরি করা আর কি। তাহলে উত্তরটা কি হবে? এটা ডিএনএ থেকে এমআরএনএ, ডিএনএ থেকে আরআরএনএ না, টিআরএনএ না, সুতরাং এটার উত্তর হবে হচ্ছে এমআরএনএ। এমআরএনএর মাধ্যমে তো তোমার হচ্ছে ডিএনএর যেই বৈশিষ্ট্যগুলো আছে বা ডিএনএর মধ্যে যেই কোডনগুলো আছে সেগুলোকে তোমার হচ্ছে ট্রান্সফার করা হয় আর কি। আচ্ছা, এখন হচ্ছে 7 নম্বরে, ক্রোমোজোমের খাটো এবং মোটা হওয়াকে কি বলা হয়? ক্রোমোজোমের খাটো এবং মোটা হওয়াকে কি বলা হয়? সিনাপসিস তো না, সিনাপসিস মানে হচ্ছে দুইটা একসাথে ইয়ে হবে, বাইভ্যালেন্ট তো না, অ্যাপোপ্টোসিসও না, অ্যাপোপ্টোসিস মানে তো কোষের মৃত্যু। আচ্ছা, কনডেনসেশন, এটা হচ্ছে খাটো মোটা হওয়াকে বোঝায় কনডেনসেশন, যেটা মেটাফেজ দশাতে ঘটে। টিস্যুর মোট সংখ্যা এবং মাইটোসিসরত কোষের সংখ্যার অনুপাতকে কি বলা হয়? মাইটোটিক ইন্ডেক্স বলা হয়। মাইটোটিক ইন্ডেক্স হবে। মায়োসিস প্রোফেজ 1 এর সঠিক ক্রম বর্ণনা করো। কি কি জানি যে মাইটোসিস 1 এর যে প্রোফেজ 1 সেখানে কি কি হয়? লেপ্টোটিন, জাইগোটিন, তারপর কি প্যাকাইটিন, তারপরে হচ্ছে ডিপ্লোটিন, তারপর হচ্ছে ডায়াকাইনেসিস। তাহলে এটা কোথায় আছে? জাইগোটিন প্রথমে, এটা হবে না। লেপ্টোটিন, প্যাকাইটিন না, লেপ্টোটিনের পরে হচ্ছে জাইগোটিন হবে, জাইগোটিন প্রথমে, এটাও হবে না। লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, তাহলে এটার উত্তর হবে হচ্ছে ডি। ক্রসিং ওভার সংঘটিত হয় নন সিস্টার ক্রোমাটিডে, সিস্টার ক্রোমাটিডে, ক্লোজ প্লেটে নাকি ডিপ্লোটিনে? আচ্ছা, ক্রসিং ওভার ঘটে কোথায়? দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে। জাইগোটিন ধাপে কি হয়? জাইগোটিন ধাপে নিউক্লিয়াস বড় এবং সুস্পষ্ট হয় না, সেটা তো প্রোফেজ 1 এর যে লেপ্টোটিন সেখানে হয় নিউক্লিয়াস বড় এবং সুস্পষ্ট, এটা হবে না। বাইভ্যালেন্স সৃষ্টি হয়, প্রাণীকোষে সেন্ট্রিওলের বিভক্তির সূচনা ঘটে। আচ্ছা, 2 আর 3, তাহলে এটা উত্তর হবে। 12 নম্বরে দেখো, এম এবং এন, এম এন দুইটা কি ধরনের? এটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড, প্রত্যেকটা দেখো অ্যামিনো অ্যাসিড, কারণ এখানে অ্যামিনো গ্রুপ আছে, আবার হচ্ছে কার্বক্সিল গ্রুপটাও সরি আছে। তো এম এবং এন কোন বন্ধনের মাধ্যমে যুক্ত হয়? দুইটা অ্যামিনো অ্যাসিড কিসের মাধ্যমে যুক্ত হয়? পেপটাইড বন্ধনের মাধ্যমে। 3 নম্বরে দেখো, উক্ত বন্ধনের মাধ্যমে উৎপন্ন যৌগ গুরুত্বপূর্ণ কারণ জীবদেহের গাঠনিক উপাদান হচ্ছে প্রোটিন, এটা ঠিক আছে। প্রাণীদেহে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বাহক, আচ্ছা এটা কাইন্ডা ট্রু। তারপরে হচ্ছে জৈব প্রবাহক, আচ্ছা এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। জৈব প্রবাহক কি? এনজাইম, প্রোটিন তো এক ধরনের এনজাইম, এক ধরনের প্রোটিন, সুতরাং এটা হবে। কোনটি রিডিউসিং সুগার নয়? গ্লুকোজ, গ্লুকোজ তো রিডিউসিং সুগার। সুক্রোজ, সুক্রোজটা হচ্ছে রিডিউসিং সুগার না। ফ্রুক্টোজ তো রিডিউসিং সুগার, সুতরাং এটা উত্তর হচ্ছে গ্লুকোজ, কারণ এখানে তোমার কোনো মুক্ত অ্যালডোজ বা হচ্ছে কিটোজ কোনো মূলক থাকে না, অ্যালডেহাইড বা কিটোন কোনো মূলক থাকে না আর কি। বিজারক শর্করার উদাহরণ কি কি? বিজারক শর্করা কি? গ্লুকোজ, এটা বিজারক, এটা সঠিক। সুক্রোজ তো বিজারক না, অবিজারক। আর হচ্ছে ফ্রুক্টোজ, সুতরাং উত্তর কি হবে? 1 আর 3। ফার্মেন্টেশন প্রক্রিয়ায় শ্বেতসারকে অ্যালকোহলে পরিণত করে কি? এন্টারোকাইনেজ, ক্যাটালেস, অ্যামাইলেজ নাকি জাইমেস? জাইমেস, ইস্টে থাকে জাইমেস, সেই জাইমেসের কারণে ফার্মেন্টেশন ঘটে। 17 নম্বর দেখো, এখানে একটা তালাচাবি দেওয়া আছে, চিত্রের কার্যক্রমের সাথে তুলনীয় কোনটা? এনজাইমের কার্যপদ্ধতিতে এলডিএল এর প্রভাব, এইচডিএল এর প্রভাব নাকি লিপিডের কার্যপদ্ধতি? আমরা জানি এনজাইমের কার্যপদ্ধতিতে কি ধরনের? তালাচাবি মতবাদের মাধ্যমে এটা কাজ করে, তাহলে এখানে তালাচাবি আছে, সুতরাং এটার উত্তর হবে এনজাইমের কার্যপদ্ধতি। চিত্রের মতবাদটি ধারণা দেয় এনজাইমের ক্রিয়ার ধরন, হ্যাঁ এনজাইম কীভাবে কাজ করে সেটার ধারণা দিবে। এনজাইমের অনুঘটকীয় ধর্ম তাদের পরিধি সুনির্দিষ্ট স্থানে পরিলক্ষিত হয়, এটাও ঠিক আছে। তারপরে একটি নির্দিষ্ট এনজাইম ক্রিয়া করে একটি নির্দিষ্ট সাবস্ট্রেটের উপর, এটাও সঠিক, সুতরাং এটা উত্তর হবে 1, 2, 3। নিচে চিত্রটি লক্ষ্য করো এবং 19 এবং 20 নম্বরের প্রশ্নের উত্তর দাও। এখানে একটা চিত্র দেওয়া আছে, দণ্ডাকার একটা ভাইরাস,
যার কেন্দ্রের এই জায়গায় থাকে হচ্ছে আরএনএ এবং বাইরে হচ্ছে ক্যাপসোমিয়ারগুলো থাকে। এই যে প্রত্যেকটা হচ্ছে ক্যাপসোমিয়ার, যেটাকে আমরা একত্রে বলতে পারি ক্যাপসিড। এটা একটা দণ্ডাকার ভাইরাস। এই ভাইরাসটা কী ধরনের হবে? এটা হচ্ছে একটা টিএমভির গঠন। সুতরাং এটা চিত্রটি কোন ধরনের ভাইরাসের গঠন? টিএমভি এর গঠন, টোবাকো মোজাইক ভাইরাস। প্রদত্ত চিত্রের এই অংশের নাম কি? আচ্ছা, এই অংশ কি ক্যাপসোমিয়ার ছিল না? সরি, ক্যাপসিড ছিল না? ক্যাপসিড হবে এটার উত্তর, কারণ এই প্রত্যেকটা ছিল ক্যাপসোমিয়ার আর সবগুলো মিলে একত্রিত হয়ে বলা হচ্ছিল সেটাকে ক্যাপসিড। কোনটি স্টার্চের ধর্ম? ফেলিং দ্রবণ স্টার্চ কর্তৃক বিজারিত হয় না, স্টার্চ কর্তৃক তো ফেলিং দ্রবণ বিজারিত হবে না। আয়োডিন দ্রবণে নীল বর্ণ ধারণ করে, এটা সঠিক। স্টার্চ স্বাধীন, এটা সঠিক। উত্তর কি? 2 আর 3। 22 নম্বর প্রশ্ন কি? ভাইরাসের লাইসোজেনিক চক্র সম্পর্কে কোনটি সঠিক নয়? ভাইরাসের ডিএনএ এর সংখ্যা বৃদ্ধি পোষক ব্যাকটেরিয়া দ্বারা নিয়ন্ত্রিত হয়। লাইসোজেনিক চক্রে কি ব্যাকটেরিয়া দ্বারা নিয়ন্ত্রিত হয়? হ্যাঁ, এটা সঠিক, সত্য। টি সিরিজযুক্ত ফাজে দেখা যায় না, টি সিরিজযুক্ত না, এটা হচ্ছে ল্যামডা সিরিজযুক্ত তোমার হচ্ছে ফাজে দেখা যায় আর কি। পূর্ণাঙ্গ ভাইরাস রূপে ব্যাকটেরিয়া থেকে বিদীর্ণ হয় না, এটাও সঠিক। একবার চক্র সম্পন্ন হলে মাত্র 2টি জিনোম ব্যাকটেরিয়া সৃষ্টি হয়, এটাও সঠিক। সঠিক নয় কোনটা তাইলে? বি নাম্বারটা। 23 নম্বর দেখো, ভাইরাসজনিত রোগ কোনটা? ম্যালেরিয়া তো ভাইরাসজনিত রোগ না, এটা ম্যালেরিয়া পরজীবী দ্বারা হয়। ডেঙ্গু কি? ডেঙ্গু একটা ভাইরাসজনিত রোগ, যেটা হচ্ছে তোমার ফ্ল্যাভি ভাইরাস বলা হয় এটাকে। এটা এক ধরনের আরএনএ ভাইরাস। ওকে, ডেঙ্গু জ্বর হবে। টাইফয়েড এটা তো তোমার হচ্ছে ব্যাকটেরিয়া দ্বারা হয়। নিউমোনিয়া ব্যাকটেরিয়া দ্বারা হয়। ব্যাকটেরিয়ার জেনেটিক রিকম্বিনেশনে সাহায্য করে কোনটা? প্লাজমা মেমব্রেন, ভলিউটিন, সাইটোপ্লাজম নাকি পিলি? আচ্ছা, যে পিলির মাধ্যমে তোমার হচ্ছে জেনেটিক রিকম্বিনেশন ঘটে। দেখো পিলিটা কি? পিলি হচ্ছে একটা ফ্লাজেলার ন্যায় সর্পিল গতি অনুপস্থিত এবং চলাচলের ক্ষেত্রে কোনো ভূমিকা রাখে না। অনেক গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এটা থাকে, যেটা হচ্ছে জেনেটিক পদার্থ এক দেহ থেকে অন্য দেহ, এক কোষ থেকে অন্য কোষে স্থানান্তর করে। সুতরাং জেনেটিক রিকম্বিনেশনে এটা কাজ করবে পিলি। 25 নম্বর প্রশ্নটা দেখো, স্পোরোজয়েড দেখতে কেমন? স্পোরোজয়েড কোনটা ছিল? ওই যে মশার দেহ থেকে যে প্লাজমোডিয়ামটা হচ্ছে মানুষের দেহে প্রবেশ করতেছিল সেটা দেখতে কেমন ছিল? এরকম মাকু আকৃতির না? এরকম মাকু আকৃতির ছিল। সুতরাং এটা আকৃতি কী হবে? মাকু আকৃতির। তো এই তো তোমাদের এমসিকিউগুলো সব শেষ হয়ে গেল। তোমাদের প্রশ্নের সমাধান সব শেষ। আশা করি তোমরা সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।